আসসালামু আলাইকুম। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন আপনারা? সালাম আলাইকুম ভাইয়া। ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। কি অবস্থা আপনাদের? ক্লাসগুলো হচ্ছে? পড়াশোনা করতেছেন? জি দাদা। নিজের পড়াশোনার কি অবস্থা? চলতেছে। চললে হবে না, দৌড়াইতে হবে। শেষ সময়ে সম্পূর্ণ রিভিশনগুলো দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি দাদা। আচ্ছা, আজকের ক্লাসটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সেই জন্য হচ্ছে যে একটু কষ্ট করে হলেও লাইভে গিয়ে আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দেন। আর ইতিমধ্যে হয়তো আপনারা জানেন যে আজকে আমরা 16 এন্ড 17 সেঞ্চুরি পোয়েট্রির প্যারাডাইস লস্টের ডিটেলস প্লাস প্রশ্নগুলো আলোচনা করব, এবং হচ্ছে যে পরবর্তীতে কোন টপিকের ক্লাস চান সেটা শুধুমাত্র লাইভের কমেন্টই জানেন। এবং যারা লাইভে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু জানেন। একটু দ্রুত করেন, হ্যাঁ। মোট কথা হচ্ছে আপনাকে লাইভে কমেন্ট করতে বলছি। বেদনা। একটু কষ্ট করে মিনিমাইজ করে সবাই লাইভে আসেন। দুইজনের কমেন্ট পেয়েছি, আনোয়ার হোসেন, ফারিয়া ইসলাম, তারপর হচ্ছে আয়েশা ইসলাম রাইহান। কই বাকিদের তো কমেন্ট পাই না, কেউ কাউকে মেনশনও দিচ্ছেন না।
আচ্ছা, তো আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকেন। পাশাপাশি হচ্ছে চাইলে আপনাদের ডিপার্টমেন্ট গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা শেয়ার দিতে পারেন, যেহেতু ক্লাসগুলো ফ্রি। আজকে থেকে আপনাদের রিভিশন ক্লাসগুলো যেহেতু শুরু হচ্ছে, আশা করি যারা পেইড ব্যাচে ছিলেন না বা হচ্ছে আহ, পড়াশোনাতে এখনো সমস্যা আছে, আপনারা যদি হচ্ছে নিয়মিত পড়াশোনা করতে থাকেন বা রিভিশন ক্লাসগুলো কমপ্লিট করেন, আশা করি পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না। যারা ফেল করা নিয়ে চিন্তায় আছেন যে পাশ করতে পারবো কিনা, কিছুই পড়ি নাই, এই টাইপের যারা আছেন তাদের বলা যায় শুধু রিভিশন ক্লাসগুলো করলে আপনি আশা করা যায় যে পাশ করে যাবেন। এবং হচ্ছে যে যদি আপনার মোটামুটি পড়াশোনা করা থাকে, জানা থাকে, ভালোভাবে জানা থাকে, তাহলে হচ্ছে আপনি আরো অনেকটা এগিয়ে যাবেন, নিজেকে এগিয়ে রাখতে পারবেন অন্যদের তুলনায়। তো আজকে থেকে হচ্ছে 16 17 সেঞ্চুরি ফ্রি ক্লাসগুলো শুরু হবে। এবং হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা কোর্সের ক্লাসগুলো প্রায় বিশেষ করে ভিক্টোরিয়ান পোয়েট্রি, 16 17 সেঞ্চুরি পোয়েট্রি, পোয়েট্রি অ্যান্ড ড্রামার হচ্ছে অ্যাবসালম কিটোফিল, রেপ অফ দ্য লক, তারপর ফিকশন থেকে গালিভার ট্রাভেলস, এই টপিকগুলোর ক্লাস আমি নিয়ে থাকি। সেদিক থেকে আমি এতটুকু বলতে পারি যে রেগুলার এই ক্লাসগুলো আপনারা পেজের মধ্যে পেতে থাকবেন, এবং হচ্ছে যে ক্লাসগুলো আপনারা ফ্রি করতে পারবেন। পেজের মধ্যে হবে এবং লাইভ শেষ হওয়ার পরে ক্লাসটা ইউটিউবে আপলোড হবে। কারণ পেজ থেকে রেকর্ড দেখা অনেকটা কষ্টকর ইউটিউবের থেকে। ইউটিউবে যদি আমরা ক্লাসটা দেখতে যাই তাহলে হচ্ছে যে আমরা স্পিডটা বাড়ায় দিতে পারি, তখন আমরা দেখতে পারি। সেই বিবেচনায় ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দেওয়া হবে, একটা প্লে লিস্ট থাকবে ফ্রি রিভিশন ক্লাসের, সেইখানে হচ্ছে সবগুলো ক্লাস দিয়ে দেওয়া হবে। জানি না আপনাদের পড়াশোনার কি অবস্থা, সময় এমনিতেই অল্প পেয়েছেন, অনেকে হচ্ছে পড়াশোনায় ফিরতেই পারেন নাই। কারণ সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরে সবাই চিন্তা করেছিলেন আগে রেজাল্ট দেও তারপর পড়াশোনা শুরু করব। বেশিরভাগই এই চিন্তাটা করে থাকি। তো আমরা যারা এই চিন্তাটা করি আসলে এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ আমি অনেকদিন থেকে এই কথাটা বলেছিলাম যে সময় খুব কম পাবেন। আপনার থার্ড ইয়ারের পরীক্ষা শেষ করে ফোর্থ ইয়ারে উঠেই বেশি সময় পাবেন না, ঠিক সেম ফোর্থ ইয়ারের পরীক্ষাও হয়ে যাবে খুব দ্রুত সময়ে। তখন আপনারাই চাবেন যে ফোর্থ ইয়ারটা শেষ করতে পারলে আপনি জবের আবেদনগুলো করতে পারবেন। এই জন্য যত দ্রুত সম্ভব ফোর্থ ইয়ারটা শেষ করতে আছেন। যেমন এবছর যে ফোর্থ ইয়ারের পরীক্ষা হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর অতি দ্রুত রেজাল্ট দিয়েছে। কেন? কারণ ভিসি স্যারের যে ফেসবুক আইডি, সেখানে উনি নিজেই পোস্ট করে বলছে যে অতি দ্রুত রেজাল্ট দিয়ে দিব, কেউ কল বা মেসেজ দিয়ে না, আপনারা সহকারী প্রাইমারির আবেদন করতে পারবেন। তো ব্যাপারটা ঠিক এরকম যে প্রাইমারির আবেদন করবে সার্কুলার দিয়েছে বলে অন্তত রেজাল্টটা সবাই চাইছে। এখন রেজাল্ট দিয়ে দিয়েছি, সবাই আবেদন করতে পারবে। এখন এই রেজাল্টটা যদি আরো 15 দিন 20 দিন পরে দিত, তাহলে প্রাইমারির আবেদন কিন্তু করতে পারতো না তারা। তো এখন কিন্তু আবেদনটা করতে পারবে। তো এই সব বিবেচনা করে আপনারাও তখন বলবেন যত দ্রুত পরীক্ষাটা হয়ে যাবে তত ভালো হবে। তো এই চিন্তাটা যদি করেন তাহলে ফোর্থ ইয়ারের শুরু থেকেই পড়াশোনা শুরু করবেন। আমি বলতেছি না যে আপনি ডিএভিজি গ্রুপের সাথেই পড়াশোনা করেন, আপনি আপনার মতো করে পড়াশোনা শুরু করতে পারেন, চাইলে আমাদের সাথেও শুরু করতে পারেন। আর এখনো আরেকটা কথা বলতে চাই, যদি থার্ড ইয়ারের বইটা, আমাদের যে বইটা অ্যালবার্ট্রাস বইটা আছে, এটা যদি কেউ সংগ্রহ করে না থাকেন, এখনো করতে পারেন। এর কারণটা হচ্ছে এই স্বল্প সময়ে যদি আপনি একবার করে বুঝে বুঝে রিডিংও পড়েন প্রশ্নগুলো অ্যালবার্ট্রাস বইয়ে যেভাবে দেওয়া আছে, আশা করি যে একবার দুইবার পড়লেই আপনার এটা আত্মস্থ হয়ে যাবে। আপনি পরীক্ষায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন। যারা এতদিন এই অ্যালবার্ট্রাস বইটা পড়তেছিলেন, আপনারা বলতে পারবেন যে এই বইটা কতটা সহজ করে লেখা বা পরীক্ষার জন্য উপযোগী কিনা। আপনাদের থেকে একটু জানতে চাই, যারা এই বইটা পড়েছেন, বইটা কি অনেক সহজ। আপনার কথা বোঝা যায় না, একটু জোরে বলেন। অনেক সহজ, অনেক সুন্দর করে লেখা। এই স্বল্প সময়ে যদি কেউ আমরা নতুন করে এই বইটা পড়তে চাই, তাহলে কি আহ শেষ করা সম্ভব হবে? ইনশাআল্লাহ জি হবে। ভাইয়া। ভাইয়া হবে, অনেক ইজি ভাবে লেখা আছে সবকিছু। তো আপনাদের আমি এর আগেও বলেছিলাম, আপনারা যদি ছোট ছোট করে একটা পোস্ট করেন, যেটা হচ্ছে যে রিভিউ পোস্ট বলে, বইটা কেমন, যারা পড়েছেন আপনারাই ভালো বলতে পারবেন, বা যারা পড়ে নাই তারা কিন্তু বলতে পারবে না। তো আপনারা বললে তারা ভরসা পাবে। এই কাজটুকু আপনাদের করা উচিত ছিল, বা এখনো বলবো করা উচিত। আমাদের হাতে বেশি বই নাই। থার্ড ইয়ারে রুটিন দেওয়ার পরে প্রায় 100-র উপরে বই আমাদের অর্ডার আসে। সেই বইগুলো যাওয়ার পরে হয়তো আর 70-80টার মতো বই আছে।
তো এই 70-80টা বই চলে গেলে আমরা এরপর চাইলেও আর দিতে পারবো না। আমাদের যেমন আজকেই প্রায় 40+ অর্ডার আছে, 40+ বই সুন্দরবন কুরিয়ার এবং হোম ডেলিভারি বা স্টেট ফাস্টের মাধ্যমে চলে যাবে। আচ্ছা, অনেক বক বক করছি, অনেক গল্প করছি। তো ব্যাপারটা হচ্ছে যে সামনে পরীক্ষা, পরীক্ষায় ভালো করতে হলে যে বিষয়ে কয়েকটা বিষয় আগে এখন বলে দিতে চাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিবেন। প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা কোর্সের যে টপিকগুলো আছে, টপিকগুলোর যে ক্যারেক্টারগুলো আছে, মাস্ট বি প্রত্যেকটা ক্যারেক্টারের পরিচয় এবং ডিটেইলস আপনাকে জানতে হবে। যদি আপনি ক্যারেক্টারের ডিটেইলস গুলো না জানেন, তাহলে পরীক্ষা রুমে গিয়ে ধরা খাবেন, আপনি যতই ভালোভাবে পড়েন না কেন। প্রত্যেকটা মেজর ক্যারেক্টার, মাইনর ক্যারেক্টার থেকে শুরু করে সমস্ত ক্যারেক্টারের বিস্তারিত আপনাকে জানতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এর পাশাপাশি প্রত্যেকটা টপিকের আপনার গল্পটা সামারি আকারে হোক বা সম্পূর্ণ আকারে হোক জানা থাকতে হবে। তৃতীয়ত, প্রত্যেকটা গল্পের থিমগুলো আপনার জানা থাকতে হবে। কোন বিষয়ের উপর লেখা, এই গল্পটাতে কোন সময়ে লেখা হয়েছে, কোন সময়ের আহ কোন জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই সময়ের সোশ্যাল দিকগুলো নাকি হচ্ছে স্পিরিচুয়াল দিকগুলো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। থিমগুলো কি, এই তিনটা জিনিস যদি আপনি ক্লিয়ারলি ভালোভাবে করতে পারেন, তাহলে প্রশ্ন যেখান থেকেই হোক না কেন আপনি উত্তর করতে পারবেন। রিসেন্টলি আপনারা হয়তো আপনাদের পরীক্ষা থেকেও দেখেছিলেন, সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা দেন, প্রশ্নগুলো পরিবর্তন করে আসতেছে, হুবহু কমন আসে না। সেই দিক থেকে প্রশ্নগুলো পরিবর্তন করে দিচ্ছে। পুরো প্রশ্ন পরিবর্তন না করেও একটা দুইটা ওয়ার্ড বা সম্পূর্ণ প্রশ্নটার অর্থগুলো প্রায় সেম, আপনারা যে প্রশ্নগুলো পড়তেছেন, জাস্ট স্ট্রাকচারটা পাল্টাই দিচ্ছে। আগে যেভাবে দিত এখন সেভাবে দিচ্ছে না। হয়তো এখানে যেমন ডেসক্রিপশন অফ হেল আছে, এই ডেসক্রিপশন অফ হেল এই কথাটা হয়তো রাখতেছে, কিন্তু বাকি সব কথাগুলোকে এমন ভাবে স্ট্রাকচারটা করতেছে মনে হচ্ছে যে আপনি এটা পড়েননি। তো প্রশ্ন পাওয়ার সাথে সাথে যখন প্রশ্নগুলো আপনারা দেখেন, দেখে যদি মাথা গরম করে ফেলেন, তাহলে পরীক্ষাটা খারাপ হবে। প্রশ্নগুলো পড়ার পরে আপনাকে বুঝতে হবে যে প্রয়োজনে 2টা মিনিট সময় নেন, প্রশ্নটা হাতে পাওয়ার পর 2টা মিনিট সময় ধরে প্রশ্নগুলো সবগুলো দেখে নেন, পড়েন, পড়ে বুঝেন যে এটা কথা থেকে আসলো, কোন জায়গাটা আমি কি এটা পড়েছি, এই জিনিসটা ফোকাস করেন। ফোকাস করার পরে আপনি প্রশ্নগুলো মার্ক করেন যে আপনি কোনটা অ্যান্সার করতে চান বা কোনটা অ্যান্সার করলে আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার পড়া আছে, এটা মার্ক করেন। মার্ক করার পরে আপনি চিন্তা করেন কোন প্রশ্নটা শুরুতে লিখবেন, কোনটা শেষে লিখবেন। কারণ সামনের গাড়িটা যেদিকে যাবে, পিছনের গাড়িগুলো কিন্তু সেদিকেই যায়, তাই না? জি দাদা। তো এখন আপনি ব্রিফ প্রথমে লিখতে গেলেন, এখন ব্রিফ আপনাদের হচ্ছে যে ভালো নাই, তাহলে আপনি কেন ব্রিফ প্রথমে লিখবেন? দরকার নেই, আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করেন। তবে সব থেকে যেটা বলা যায় যে ভালো হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে সর্বপ্রথম অনেকে পার্ট এ আমরা সবাই লিখি, তো পার্ট এ লেখার পরে আমার মনে হয় যে আমি যে কাজটা সবসময় করতাম, এর অবশ্য কারণ ছিল, এর আগে ওই কথাটা বলেছি, পার্ট সি লিখতাম। এখন কারণ হচ্ছে এখানে একটা প্রশ্নের জন্য 10 মার্ক করে পার্ট সিতে, আর পার্ট বিতে সবার শেষে লিখতাম, কারণ পার্ট বিতে এক একটা প্রশ্নের জন্য ছিল 4 মার্ক। যখন আমি লিখতে গিয়ে শেষের দিকে সময় পেতাম না, খুব অল্প সময়ে অ্যান্সার লিখতে হতো, তখন যদি আপনার একটা ব্রড বাকি থাকে, যদি আপনি পার্ট সি শেষে লিখতে গিয়ে একটা ব্রড পুরো বাকি থেকে যায়, বা কেবল শুরু করলেন, হাতে আছে 5-7 মিনিট বা 10 মিনিট, সেই সময়ে এই ব্রডটা শেষ করে এখানে 2 বা 3 মার্ক উঠানো কষ্টকর হয়। কিন্তু একটা শর্ট প্রশ্ন আপনি ঠেলে ঠুলে বা টেনে টুনে 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা নিয়ে গেলেও আপনি কিন্তু এখানে একটা 2 মার্ক আশা করতেই পারেন। এখন আপনি যদি পার্ট বিটা সবার শেষে লিখেন, এমনও হয় যে আপনার হাতে সময় আছে 12 মিনিট বা 15 মিনিট, আপনার এখনো 2টা শর্ট লেখা বাকি, আপনি কিন্তু এই 12-15 মিনিটে 2টা শর্ট লিখে শেষ করতে পারবেন। কিন্তু একটা পার্ট সি 10 মার্ক যদি বাকি থেকে যায়, সেই 10 মার্কে কিন্তু 10-12 মিনিটে লেখা কষ্টকর হয়ে যায়, কারণ হতাশ শুরু হয়ে যায় আপনার মধ্যে। কিন্তু শর্ট গুলো আপনি লিখে শেষ করতে পারেন। শর্ট গুলো সেই সময় যদি আপনি স্পেসিফিক উত্তরটা দিতেও না পারেন, অন্তত সামারি বেসিসে অ্যান্সার করলেও আপনি 2টা মার্ক করে আশা করতেই পারেন। বুঝতে পারছেন আমার কথা? জি দাদা।
এই দিক থেকে আমাদের এই প্যাটার্নটা ফলো করা উচিত। তাহলে আমার শেষে গিয়ে এই 10 মার্কের জন্য টানাটানি শুরু হবে না। একটা যদি শুরু হয় যে আমার একটা বাকি আছে, 4 মার্ক নিয়ে শুরু হবে। কারণ 10 মার্ক মিস করার থেকে 4 মার্ক মিস করা ভালো, আর মিস করাটা কোনোভাবেই ভালো নয়। সেদিক থেকে আপনি শেষে যদি পার্ট বি এর একটা প্রশ্নও থাকে, কোন রকম এক পৃষ্ঠা লিখলেও আপনি এখানে 1 থেকে 2 মার্ক পেয়ে যাবেন। কিন্তু একটা ব্রড যদি পুরো বাকি থাকে, 1-1.5 পৃষ্ঠা লিখে আপনি এখানে 1-2 পাওয়া খুব মুশকিল। কারণ আপনার 10 মার্কের মধ্যে আপনি আগেই প্রশ্নটা লিখলে আপনি হয়তো এখানে 6 বা 7 পাইতেন, কিন্তু শেষে লেখার কারণে 1 বা 2 পাচ্ছেন। একটা বড় মার্কের পরিবর্তন আসবে। আর একটা বিষয় মনে রাখবেন, এনইউতে জাতীয় বিশ্ববিদ্যালয় বা এই অনার্সে এসে যেহেতু হচ্ছে মাত্র 5 মার্কের জন্য গ্রেড পরিবর্তন হয়, তাহলে এখানে এক একটা মার্কের গুরুত্ব অনেক বেশি। যখন আপনি এখানে 40 থেকে যেমন হচ্ছে আমাদের 44 মার্কের একটা গ্রেড থাকে ডি, কিন্তু আপনি এই 44 পেয়ে কিন্তু আপনার ডি থাকবে। একটা মার্ক যদি আপনি গুরুত্ব দিয়ে এটাকে 45 পাইতেন, তাহলে কিন্তু আপনার মার্কটা বা গ্রেডটা কিন্তু সিতে চলে সি যাবে। যেত। তাহলে এই একটা মার্কের গুরুত্ব যে কতটা বেশি, এটা এখন বুঝবেন না, যখন রেজাল্ট গুলো দিবে তখন বুঝবেন। এই জন্য এমন হয় যে ভাইয়া আমি তো আমার দেখে তো পিছনের ছেলেটা বা পিছনের মেয়েটা বা আমার বন্ধুটা সব দেখে লিখলো, তো তার মার্কটা বেশি আসলো, আমার কম আসলো কেন? হয়তো একটা মার্ক বা 2টা মার্কের জন্য পার্থক্য হয়েছে। কেন হয়? হয়তো আপনার ভুল একটা বানান ছিল, উনি লেখার সময় ঠিক করে ফেলছে, বা আপনার হাতের লেখার থেকে তার হাতের লেখা ভালো ছিল, বা আপনার থেকে সে একটু গুছিয়ে লিখেছে আপনার লেখাটা দেখি। বুঝতে পারছেন? জি দাদা। তো এই কথাগুলো আমি ভাই পরবর্তী বলেন। এনইউতে কি পাস মার্ক হচ্ছে 40? জি, থার্ড ইয়ারে এসে এটা জানতেছেন? না ভাই জানতাম এটা, কোন একজন জিজ্ঞেস করলো তো আমি আবার বললাম, বলতেছে 33 বলছে, মানে আরেকজন থেকে শুনলাম, আবার জিজ্ঞেস করলাম আপনার থেকে। 100 মার্কের পরীক্ষা হয়, 80 মার্কের রিটেন, 20 মার্ক ইন কোর্স। এই 80 আর এই 20, এই দুইটা মিলে 40 পেতে হয়। ইন কোর্সটা 2 ভাগে হয়, 15 মার্ক কলেজ থেকে আর 5 মার্ক হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে। ঠিক আছে? হুম, ক্লাসে রিভিশন। আর কারো কোনো প্রশ্ন আছে? কারণ এই কথাগুলো বারবার ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, হয়তো আজকের পরে এই কথাগুলো নিয়ে আমি আর কোনো আলোচনা করব না। কেউ আবার বসিয়েন না যে বলে বসিয়েন না যে ভাইয়া একটা ব্রড কত পৃষ্ঠা লিখবো, একটা শর্ট কত পৃষ্ঠা লিখবো। কারণ এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কত ভালোভাবে লিখতে পারেন। আপনার একটা পাতায় হচ্ছে কতটুকু লাইন আপনি লিখেন, তারপর হচ্ছে আপনার হাতে লেখা ছোট নাকি বড়, এইসবের উপর ডিপেন্ড করে। তারপরে ধরে নেওয়া হয় 6 থেকে 7 পৃষ্ঠা একটা ব্রডের জন্য হচ্ছে মিনিমাম লেখা উচিত, আর 2 থেকে 2.5 পৃষ্ঠা মিনিমাম মিনিমাম হচ্ছে একটা শর্টের জন্য লেখা উচিত। আপনি ছোট করে লিখেন বা বড় করে লিখেন। আর একটা পৃষ্ঠার মধ্যে মূলত হচ্ছে প্রায় 16 থেকে 17টা লাইন লেখা উচিত। ক্লিয়ার? জি দাদা। আর একটা প্রশ্ন আপনাদের মধ্যে থেকে পাই, সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় কি পয়েন্ট করে লিখবো নাকি উইদাউট পয়েন্টে লিখবো? পয়েন্ট নাকি উইদাউট পয়েন্ট, এটার উত্তর আপনাদের কাছেই আছে। কারণটা হচ্ছে যে আপনি যদি একজন এক্সামিনার হন, আর হচ্ছে আপনি যদি খাতাটা, আপনাকে আমি একটা খাতা কাটতে দিই, 2টা খাতা কাটতে দেই, একটা হচ্ছে পয়েন্ট করে লেখা, একটা পয়েন্ট ছাড়া লেখা, আর একটা খাতা দিলাম, 3টা খাতা দিচ্ছি পয়েন্ট করে লেখা, সেটাও। তো এখন ব্যাপারটা হচ্ছে প্রথম খাতাটায় পয়েন্ট করে লেখা এবং পয়েন্টগুলো এমন ভাবে লেখা, পয়েন্টের সাথে পয়েন্টের ভিতরে বা বডিতে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলোর সামঞ্জস্যতা আছে, যে কোটেশন ব্যবহার করা হয়েছে সেটাও একেবারে মিল আছে, সেটা আপনার কাছে একেবারে পারফেক্ট মনে হতে পারে। কিন্তু যেগুলো উইদাউট পয়েন্টে লেখা, এগুলো হচ্ছে আপনি যদি একেবারে পারফেক্টও লিখেন, এতে করে একটা জিনিস হয় কি, পুরো লেখাটা এক্সামিনারের চোখে আসে না, বা হচ্ছে যে সম্পূর্ণ ফুটে নাও উঠতে পারে। আর যখন আপনি পয়েন্ট করে লিখবেন, এই পয়েন্টের টাইটেলটাতেই আপনার প্রকাশ হচ্ছে যে আপনি এখানে কি লিখেছেন। এই পয়েন্টের বডির ভিতরে কি লিখতে পারেন, সেই মূল কথাটা আপনি পয়েন্টের মধ্যে লিখে দিচ্ছেন। যখন আপনি উইদাউট পয়েন্টে লিখবেন, তখন এটা থাকবে না। আরেকটা হচ্ছে পয়েন্ট করে লিখছেন, কিন্তু পয়েন্টের বডিতে পয়েন্টের সাথে মিল নেই, বা মিল থাকলেও গজা মিল দেওয়া আছে।
যা বলা দরকার তার থেকে অতিরিক্ত কিছু বলা আছে এবং সেটা অতিরঞ্জিত হয়ে গেছে, হাইপারবোল হয়ে গেছে। এতে করে কি হবে যে আপনার যদি পয়েন্টের সাথে হুবহু আপনি যা বলতে চাচ্ছেন সেটার মিল নাই, তখন কি হবে, ঘটনাটা ঘটে যাবে অন্য, তখন হচ্ছে আপনি এখানে ভালো মার্ক পাবেন না। এই জন্য পয়েন্ট করে লেখাও ভালো, না লেখাও ভালো। যদি আপনি পয়েন্ট করে লিখে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, সেই পয়েন্টটার ব্যাপারেই শুধু, অন্য পয়েন্ট বাদে তার যার কথা লিখতেছেন তার কথাই লিখবেন। যদি এটা করতে পারেন তাহলে আপনি একেবারে পারফেক্ট একটা ভালো মার্ক পাবেন। কিন্তু পয়েন্ট করে লিখতে গিয়ে যদি আপনি পারফেক্ট হতে না পারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আর উইদাউট পয়েন্ট কখন ভালো, যখন আপনার পয়েন্টগুলো মনে থাকে না এবং হচ্ছে যে আপনি পয়েন্টের বা সামারি বেসিসে অ্যান্সার করতেছেন, পয়েন্টটা লিখে না লিখে আপনি প্যারা প্যারা করে সামারি বেসিসে অ্যান্সার করে যাচ্ছেন, তখন হচ্ছে উইদাউট পয়েন্টে ভালো। কিন্তু আপনি যদি থিম বেসিসে অ্যান্সার করেন এবং পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন তাহলে এভাবে লেখা উচিত। আর একটা কথা, যে কোনো পরীক্ষায় একটা ব্রডে 3টা থেকে 4টা মিনিমাম কোটেশন ইউজ করা উচিত, শর্টে 1টা থেকে 2টা মিনিমাম কোটেশন ব্যবহার করা উচিত। আপনি চাইলে এটা 6 থেকে 7টাও করতে পারেন, এটাকে 3 থেকে 4টাও করতে পারেন। যদি এই কাজটা করতে পারেন আপনার ইম্প্যাক্টটা আরো ভালো পড়বে, আপনার উপর আপনার খাতাতে মার্কের একটা ভালো প্রভাব থাকবে। কারণ একটা বিষয় হচ্ছে যে এভারেজ স্টুডেন্ট অনেক অনেক আছে, যেমন বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের অভাব নাই। এই মধ্যবিত্ত পরিবাররা না পারে রিক্সা চালাতে বা নিম্ন শ্রেণীর মানুষ হতে, না পারে হায়ার ক্লাস বা আপার ক্লাস সোসাইটির মানুষ হতে, এদের যত যন্ত্রণা। তো এই টাইপের স্টুডেন্ট থাকলে আসলে অনেক যন্ত্রণা। আপনি হয় খুব ভালোভাবে লিখেন, নাহলে খুব খারাপ ভাবে লিখেন, মিডিয়াম থাকলেই সমস্যা। বুঝতে পারছেন? জি দাদা। আর একটা কথা বলি, অনেকে চিন্তা করেন যে আসলে এত ভালো পরীক্ষা দিয়েও কেন ফেল করলাম। আজকেও বলি, ইংলিশ ডিপার্টমেন্টের যদি জন্য শুধু এটা, যদি আপনি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনার অবশ্যই পড়াশোনা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। এটা ছাড়া ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব না। অনেকে চিন্তা করে যে ভাই আমি বারবার ইমপ্রুভ দিচ্ছি, আমার কেন এই পরীক্ষাটাতে ফেল আসতেছে। এটার কারণ হচ্ছে আপনি সারা বছর ওই বইটা কতবার পড়ছেন, হয়তো ফর্ম ফিল আপের পর বা পরীক্ষার আগে। তো এইটুকু পড়া দিয়ে আপনি পাস আশা কেমনে করতে পারেন? ইংলিশ ডিপার্টমেন্টে এটা সম্ভব না। হ্যাঁ, অন্যান্য ডিপার্টমেন্টে এই যে ভুতুরে রেজাল্ট হচ্ছে বা এই টাইপের, এটা নিয়ে আমি জানি না, যেহেতু এটা নিয়ে অভিজ্ঞতা কম। কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের ব্যাপারটা হচ্ছে, যদি পরীক্ষক যারা এক্সামিনার আছে তারা যদি আসলেই ভালোভাবে যেরকম আন্দোলন বা এটা হচ্ছে, আমি মানে অশনি সংকেত দেখতে পাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের জন্য আরো। কারণ এই আন্দোলন বা হচ্ছে যে এটা যদি যেভাবে চলতেছে, এটা যদি চলতে থাকে তাহলে অবস্থা আরো খারাপ হবে। একটা বিষয় খেয়াল করেন, ইদানিং একটা বিষয় দেখতেছি যে ইমপ্রুভ বা হচ্ছে চ্যালেঞ্জ করে অনেক রেজাল্ট পরিবর্তন হচ্ছে। এটা ভালো, কারণ এর আগে 800 টাকা করে ফি নেওয়া হইতো, সেখানে 0.01% স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হতো না। 800 টাকার পরিবর্তে 1200 টাকা করে রেজাল্টগুলো পরিবর্তন হচ্ছে। এটা ভালো না? এই ঘটনাটা আমাদের সময় হইতো, 800 টাকা করে পার সাবজেক্ট ছিল, আমরা চ্যালেঞ্জ করতাম, 0.01% স্টুডেন্টেরও রেজাল্ট চেঞ্জ হইতো না, হাতে গোনা 2-1 জনের রেজাল্ট চেঞ্জ হইতো, তাও সেটা রেয়ার, খুঁজে পাওয়া যেত না। আর 1200 টাকা এখন ফি নিয়েছে, এখন পূর্ণ নিরীক্ষণের মানে করার কারণে মানে প্রায় 60 থেকে 70% বা 50 থেকে 60% স্টুডেন্টদের হচ্ছে খাতায় মার্ক পরিবর্তন হচ্ছে। এটা ভালো না? এখন এই আন্দোলন বা এত কিছু করার কারণে, কথাগুলো বুঝবেন, আমি আপনাদের বিপরীতে কথা বলতেছি না, কিন্তু আমাদের বোঝা উচিত। এখন যদি অরিজিনালি আপনি ভালো পরীক্ষা দেন তাহলে ভালো পাবেন, হ্যাঁ এটা হওয়া উচিত যে সত্যিকারের নিরীক্ষণটা হওয়া। এখন সত্যিকারের নিরীক্ষণ হতে গেলে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখন যদি পাস করে 64%, তখন পাস করবে হয়তো 20%। ফার্স্ট ক্লাস পাওয়া আরো বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় আমার কথাগুলো? জি দাদা। কারণটা হচ্ছে, আপনি যখন একেবারে প্রপারলি খাতা কাটবে আর আপনি পরীক্ষার খাতায় লিখতে যান, একটা অ্যান্সারও সামারি বেসিসে নিবে না, প্রশ্নে যা চেয়েছে সেটাই চাবে। কিন্তু আমাদের তো অভ্যাস খারাপ, আমরা কি করি, আমরা গল্পের সামারি পড়ি, পরীক্ষার আগের রাতে পড়ে যাই, ফর্ম ফিল আপের নোটিশ দেওয়ার পরে, রুটিন দেওয়ার পরে আমরা পড়তে বসি। কি পড়ি? জাস্ট সামারিগুলো। এই সামারি পড়ে পরীক্ষা রুমে যায় পরীক্ষা দেই, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকে না, বানান অহরহ ভুল থাকে,
ইসের জায়গায় আর লিখে, হেল্পিং ভার্বের কোনো ঠিক নাই, কোন টেন্সে লিখতেছে, একটা প্রশ্নের মধ্যেই সব টেন্সের গোলমাল অবস্থা থাকে। প্রায় 90% স্টুডেন্ট বা 95% প্লাস স্টুডেন্ট এই কাজগুলো করে। এখন খাতা যদি করা করে বা সঠিকভাবে নিরীক্ষণ করা হয়, তাহলে এইগুলোর জন্য আপনি সেই প্রশ্নগুলোতে 0 পাবেন। এখন হয়তো আপনি এটাতে 5-6 বা 4-5 মার্ক পেয়ে যাচ্ছেন, তখন আপনি 0 পাবেন। যখন 0 পাবেন, তখন এই পাশের হারটা গিয়ে 10 থেকে 20% আসবে, এবং দিন শেষে অনার্স পাস করার যে স্বপ্নগুলো, এগুলো ব্যাহত হবে। বুঝাইতে পারছি? এগুলো হচ্ছে বাস্তবতা। কিন্তু এখন অনেকে বলতে পারেন, আচ্ছা আমি শেষ করি, অনেকে বলতে পারেন যে ভাইয়া তাই বলে কি যেভাবে চলতেছে এইভাবে চলতে দেওয়া উচিত না? এভাবে চললে একটা সময় জাতি আর জাতি থাকবে না। কারণ যেভাবে পড়াশোনা না করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, এভাবে আসলে দিন শেষে অনার্স মাস্টার্স কমপ্লিট করে লাভ নেই। হাতে গোনা 1000 জন প্রতি বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করুক, একেবারে ভালো স্টুডেন্ট আসুক, দেখবেন যে তাও ভালো হবে। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে বলেন। কি যেন আপু বলতেছিলেন? বলছিলাম কি ভাইয়া, আমাদের লেখাতে কি এক্সামিনার টেন্সটা ফলো করে? আমাদের লেখা থেকে এক্সামিনার টেন্সে কোনো প্রবলেম আছে কিনা, সঠিকভাবে লেখা হয়েছে কিনা, এটা কি ফলো করে? অবশ্যই। আপনি অনার্সে পড়তেছেন, আপনার এই বয়সে এসেও যদি হচ্ছে ইংলিশ সেন্টেন্সগুলোতে টেন্সের সমস্যা থাকে, আপনি তো মার্ক পাবেন না, 0 দিয়ে দিবে যদি সেন্টেন্স এরকম ভুল থাকে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব থেকে বেশি এই জিনিসটা দেখা হয়। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে ধরে নেওয়া হয় যে এনারা অবশ্যই পরিণত, অবশ্যই কিছু হলেও জানে, না হলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আসতে পারতো না। এটা হচ্ছে পূর্বের ধারণা ছিল আগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টরা তেমন কিছু জানে না। গ্রামারের দিকটা যদি খেয়াল করেন, তারা এখনো ফ্রেশের ব্যবহার জানে না, কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করতে ভয় পায়, তারা ক্লসের ব্যবহার করতে পারে না। ইডিয়ম ফ্রেশ কি জিনিস এটা মানে ওই 9-10 ইন্টারমিডিয়েটে যে কয়েকটা পড়ছে, এর বাইরে আর কখনো পড়ে নেই। এটা আপনাদের মধ্যে দেখলেই খুঁজতে পারবেন, নিজে বুঝতে পারবেন। সবাই নিজের অবস্থাটা বুঝেন, তাহলে বুঝবেন। আপনারা ক্লজের ব্যবহার করতে পারেন একটা সেন্টেন্সের মধ্যে? ফ্রেশ, ইডিয়ম ফ্রেশ, বলেন। জি ভাইয়া। তাহলে কিভাবে আমরা একটা ভালো রেজাল্ট আশা করি? আপনি একটা প্রশ্নের উত্তর লিখতেছেন, মানে আপনাকে পারফেক্ট হইতে হবে। অন্তত কোথায় কোন টেন্সটা ব্যবহার হচ্ছে, বর্তমানে তো বিশেষ করে মডার্ন গ্রামার ব্যবহার হচ্ছে। তো মডার্ন গ্রামার ব্যবহার হওয়ার কারণে সেন্টেন্স প্যাটার্ন গুলো পরিবর্তন হচ্ছে। তো সেন্টেন্স তো ঠিক রাখতে হবে। আপনি এখানে স্পোকেনের মতো করে তো লিখলে হবে না। আমরা যারা পরীক্ষা রুমে গিয়ে সামারি বেসিসে অ্যান্সার করি, বানিয়ে বানিয়ে লিখি, আমরা কি করি? সামারি বেসিসে অ্যান্সার করে আসি, গল্পের মতো করে। অর্থাৎ আমরা হচ্ছে ওই যে স্পিকিং যেভাবে করি, বাংলাটা আমার গল্পটা মনে আছে, বাংলাটাকে ট্রান্সলেট করি, সেই ট্রান্সলেটটাও ভালোভাবে করতে পারি না। ট্রান্সলেট করতে গেলে বাংলার ভার্ব যে সবার শেষের দিকে থাকে, এটাও আমরা জানি না। নিজের এই যে গাফিলতিগুলো, এগুলো আমরা স্বীকার করতে চাই না। আমরা সব সময় দোষ দেই অন্যদের উপর। কেন আজকে আপনাদের কেন এই অবস্থা মনে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আপনারা সময় কম পেয়েছেন, কিন্তু যে সময়টা পেয়েছেন সেটাকে মোটামুটি একটা প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট ছিল না? আপনারা আগে থেকে অশনি সংকেতটা জানতেন না? অনেকে বলতেছেন কেন 7 মাসে 8 মাসে আমরা পরীক্ষা দিব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের অলরেডি ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত আসতে কত বছর গেছে? বলেন, কত সালে ভর্তি হয়েছিলেন? 22-এ। 22 সালে। এটা চলতেছে কোন সাল? 25 শেষ। 22, 23, 24, 25, 4 বছর প্রায় শেষ হচ্ছে। যেখানে 4 বছরে আপনার অনার্স শেষ হওয়ার কথা, সেখানে 4 বছর শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনার তো শিক্ষাবর্ষ শেষ, এখনো আপনার ফোর্থ ইয়ার বাকি। সেই দিকটা চিন্তা করতে হবে না? কাভার করে তো নিতে হবে। আমাদের 8 বছরে অনার্স শেষ হয়েছে, আপনি চাবেন 8 বছরে আপনার অনার্স শেষ হোক? না ভাই। বলেন। তাহলে এই বিষয়গুলো চিন্তা করা উচিত। শুধু আমরা হচ্ছে নিজেদের ব্যাপারগুলো চিন্তা করি, সারা বছর পড়াশোনা করলাম না, এখন ভাবতেছি যে এত তাড়াতাড়ি পরীক্ষা নিলে পড়বো কেমনে।
আগের মতো তো নাই, ফর্ম ফিল আপের নোটিশ দিল, 1 মাস থাকলো, নোটিশ শেষ হওয়ার পরে 1 মাস পরে রুটিন দিবে, এমনটা তো না। এটা তো আপনারা আগে থেকেই দেখে আসতেছেন যে পরীক্ষা দ্রুত নিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বারবার বলতেছে যে আমরা সেশন জট কমাতে চাই, শিক্ষাবর্ষগুলোকে বছরের মধ্যে শেষ করতে চাই, বলে নাই? জি দাদা। তাহলে এই কথাগুলো আপনারা আগে থেকে জানার পরেও কেন এই ধরনের অভিযোগগুলো করেন? তো এই হচ্ছে সমস্যা। অনেক কথা বলছে, এগুলো বললে বলাই যায়, বলে হয়তো দিন শেষে লাভ হবে না, আমি খারাপ হয়ে যাব। ভাইয়া আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আমরা আন্দোলন করতে চাচ্ছি পরীক্ষা পিছানোর জন্য, তারপর হচ্ছে যে এত ভুতুরে রেজাল্ট কেন হচ্ছে, আন্দোলন করতে যাচ্ছি। কিন্তু এটা ইংলিশ ডিপার্টমেন্টের জন্য অনেক বেশি ক্ষতিকর যদি পড়াশোনা না করে চলতে থাকে, তাহলে এরকম রেজাল্টই ভালো। আর যদি আসলেই সবাই চাই যে আমরা পড়াশোনা করে ভালোভাবে হচ্ছে একটা রেজাল্ট পাবো, এরকম ভুতুরে রেজাল্টের দরকার নেই, ভালোভাবে খাতা নিরীক্ষণ করা হোক, তাহলে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস পাওয়াটা বন্ধ হয়ে যাবে। আবার আজকে থেকে 17 সালের পূর্বে বা হচ্ছে 16-17 সাল পর্যন্ত ফার্স্ট ক্লাস ইংলিশে দেখা যেত না, খুঁজে পাওয়া যেত না। ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা চাকরির আবেদনের যোগ্যতাটা অর্জন করতে পারতো না, 2.25 পেতো না আগে। অহরহ স্টুডেন্ট, প্রায় 50 থেকে 60% স্টুডেন্ট 2.25 এর নিচে পেত। এখন ইংলিশ ডিপার্টমেন্টে অহরহ স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পাচ্ছে। এটা সম্ভব হয়েছে অনেকভাবে। অনেকে পড়াশোনা করে যারা ফার্স্ট ক্লাস এখনো পাচ্ছে, তারা অরিজিনালি মোটামুটি ভালো ছাত্র। আর যারা 3.50, 3.43, তারা টোটালি ভালো ছাত্র বলা যায়। খুব খাতা কড়া করে কাটলেও তারা মূলত 3 থাকবেই তাদের, কারণ তারা পড়াশোনা করেই ফার্স্ট ক্লাসটা পায়। আচ্ছা, তো আমাদের 16 এন্ড 17 সেঞ্চুরির সবার শেষের একজন কবি আছেন জন মিল্টন। এই জন মিল্টনকে আমরা সর্বপ্রথম ফার্স্ট ইয়ারে দেখেছিলাম, সেকেন্ড ইয়ারে পেয়েছি কি না, পাই নাই। ফার্স্ট ইয়ারে হচ্ছে আমরা হচ্ছে একটা কবিতা ছিল অন হিজ ব্লাইন্ডনেস, সেখানে আমরা তাকে দেখতে পাই প্রথম, তার সম্পর্কে জানি। সেখানে আমরা প্যারাডাইস লস্ট সম্পর্কে জেনেছিলাম, তার লেখা একটা মানে মূলত হচ্ছে এপিক, এটা প্যারাডাইস লস্ট। এখন এই প্যারাডাইস লস্ট ভালোভাবে এখান থেকে অ্যান্সার করতে হলে যে বেসিক গুলো জানা উচিত। প্যারাডাইস লস্ট একটা এপিক সর্বপ্রথম, এই এপিকের বৈশিষ্ট্যগুলো আমাদের জানা উচিত। এখন এপিক কি জিনিস, আমরা যদি এপিকের ব্যাপার স্যাপার গুলো না বুঝি তাহলে হবে না। অ্যালবার্টস বইয়ের 16 এন্ড 17 সেঞ্চুরি পোয়েট্রির দ্য ফেরি কুইন কবিতার ইন্ট্রোডাকশন বা এর পরপরেই এই এপিক নিয়ে আলোচনা দেওয়া আছে। যাদের জানা নাই একটু কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন। এখন এই প্যারাডাইস লস্টের মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে, হিউজ ক্যারেক্টার আছে। এখানে শয়তানের পক্ষে কিছু ক্যারেক্টার আছে, এখানে হচ্ছে গডের পক্ষের কিছু ক্যারেক্টার আছে, মানুষের মধ্যে অ্যাডাম এন্ড ইভের ক্যারেক্টার আছে, তাই না? কিছু কিছু ক্যারেক্টার আছে জি যারা দাদা। হচ্ছে যে গার্ডেনের পাহাড় মানে পাহারা দিত, কেউ হচ্ছে যে গার্ডেনে স্বর্গের গেটের পাহারা দিত, কেউ আবার হচ্ছে মেসেঞ্জার হিসেবে বার্তা বহন করত, কেউ আছে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে যে গার্ডেন থেকে গডের এখানে যাওয়ার যে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাকে পাহারা দিত। শয়তানদের মধ্যেও এরকম সিম্বলিক মিনিং গুলো বা কে কি কাজ করতো এরকম আছে। যেমন অনেকে হচ্ছে যে শয়তানের যে হল প্যান্ডামোনিয়াম, সেটা মূলত কে তৈরি করছে, সেখানে কে কে থাকতো, লুসিফার। কে মূলত অলসতা নিয়ে আসতো, এই জিনিসগুলো জানা থাকতে হবে। এখন এই সবকিছু যদি আপনার জানা থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন করুক না কেন আমরা লিখতে পারবো। এখন আপনি প্যান্ডামোনিয়াম জিনিসটা কি এটাই যদি আমি না জানি তাহলে তো হবে না। এবং এই আরেকটা জিনিস জানতে হবে, প্যারাডাইস লস্টের যে গল্পটা কিসের উপর ডিপেন্ড করা, আমরা জানি অ্যাকর্ডিং টু বাইবেল, মানে খ্রিস্টিয়ান অনুযায়ী মূলত হচ্ছে যে বাইবেলে অ্যাডাম এন্ড ইভ পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মানবী, তাদেরকে গড তৈরি করেছিল। এবং অপরদিকে শয়তান হচ্ছে আহ, মানে গড শয়তানকে প্রায় এইরকম ক্ষমতা দিয়েছিল যে প্রায় অনেক কিছু সে করতে পারে। তো এই ক্ষমতা পেয়ে তার মূলত প্রাইড বা অ্যারোগেন্সটা বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে সে কি করে, সে নিজেই ভাবতে থাকে সে ঈশ্বরের সমমান।
তার অনেক ক্ষমতা। এখানে আরেকটা জিনিস দেখা যায়, গড দ্য সান অর্থাৎ ঈশ্বরের পুত্র, নাম হচ্ছে জেসাস ক্রাইস্ট। তো এই জেসাস ক্রাইস্টকে দেখে শয়তান জেলাসি করত। এই জেলাসি থেকে শয়তানের মাথা থেকে তার এক সন্তানের উদ্ভব হয়, সন্তানের জন্ম হয়, যার নাম ছিল কন্যা সন্তান, নাম ছিল সিন। পরবর্তীতে এই শয়তান এবং সিন এই দুইজন তারা পিতা মেয়ে হওয়ার পরেও তাদের একটা বেবিচারী সম্পর্কের মাধ্যমে তাদের একটা সন্তান হয়, যার নাম হচ্ছে ডেথ। ডেড। এর পরবর্তীতে এই সিন এবং ডেথ তারা একদিক থেকে ভাই বোন, একদিক থেকে মা ছেলে, এদের বেবিচারী সম্পর্ক থেকে তৈরি হয়েছে কিছু ডগ, তারা মূলত এই হেলের বা শয়তানের যে সাম্রাজ্য হেলের মধ্যে বা নরকের মধ্যে সেখানে পাহারা দিত। এটা একদিকের গল্প। অন্যদিকের গল্পটা কি, অ্যাডাম এন্ড ইভ, যেহেতু প্রথম মানব মানবী, তাদের স্বর্গে বা হচ্ছে হেভেনে থাকার একটা কি অধিকার ছিল, কিন্তু শয়তান এটা সহ্য করতে পারতেছিল না যে এই প্রথম মানব মানবী মানে হওয়ার কারণে তাদের জন্য প্রায় আমাদের এই অবস্থা, আমরা স্বর্গের সুখ বোধ থেকে বঞ্চিত। তো তারা কি পরিকল্পনা করলো যে শয়তানের শয়তান মানে গডের যেহেতু সব থেকে প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ, তাহলে এই মানুষকে যদি স্বর্গ থেকে বিতাড়িত করা যায় বা এই মানুষ যদি ঈশ্বরের আদেশ অমান্য করে, তাহলে কি হবে, তাদের জয় হবে। শয়তান সেই কাজটাই করে, সর্পরূপে ডেথ এবং সিনের সহায়তায় হেভেনে প্রবেশ করে এবং ইভের কাছে এসে প্ররোচনা করে। কি প্ররোচনা করে, যে তুমি তো দুর্বল। এটা স্বাভাবিক, বর্তমান দিনেও নারীরা পুরুষদের থেকে কিছু কিছু দিক থেকে হলেও, শক্তির দিক থেকে বলেন, বুদ্ধির দিক থেকে বলেন, বোঝার দিক থেকে বলেন, অনেক দিক থেকে পিছিয়ে থাকে। হয়তো ব্যতিক্রম দু একজন থাকতে পারে আলাদা। তো এই দিকটাকে সে হচ্ছে টার্গেট করে শয়তান কি করলো, তাকে বলল তুমি যদি এই ফ্রুট অফ নলেজ, এই ফলটা খাও, এটা তো তোমাদের খাওয়া নিষেধ। কেন নিষেধ? কারণ এটা হচ্ছে জ্ঞানের ফল, এটা যদি খেয়ে ফেলো, তাহলে তোমরা ঈশ্বরের সমান জ্ঞান পেয়ে যাবে। এটা ঈশ্বর চায় না, এই জন্য তোমাদের খেতে নিষেধ করেছে। কিন্তু তুমি যদি এটা খাও, তাহলে তুমি সব জ্ঞান আহরণ করতে পারো। এরপর ইভ সেটা গ্রহণ করার পরে তার আসলেই শরীরের মধ্যে অন্যরকম একটা ফিল হওয়া শুরু হয়। যখন সেটা দেখলো, তখন সে অ্যাডামকে প্ররোচনায় ফেললো। ইভ অ্যাডামকে খাওয়ার জন্য, এই ফলটা খাওয়ার জন্য অনুরোধ করলো। অ্যাডাম জানতো যে এই ফলটা খাওয়া মানে ঈশ্বরের আদেশের, গডের আদেশের অবমাননা করা, গড অপমানিত হবে, গডের আদেশ লঙ্ঘন হবে। যখন এই কাজটা ঘটতেছিল, সে একদিকে লঙ্ঘন হওয়ার অপরাধ, অপরদিকে ইভকে ভালোবাসা। শেষ পর্যন্ত সে বুঝতে পারে যেহেতু ইভ এটা খেয়ে ফেলেছে, তাহলে ইভকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। তো তাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই যে মায়ার সৃষ্টি হলো, ভালোবাসার সৃষ্টি হলো, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তার জন্য আমার এই ফলটা গ্রহণ করতে হবে, দুজনকে একসাথে শাস্তিটা ভোগ করতে হবে। এরপরে অ্যাডামও সেই ফল খেয়ে ফেলে, তাদের পৃথিবীতে পতিত করা হয়। পরবর্তীতে জেসাস খ্রাইস্টের মাধ্যমে বলা হয় যে মানুষ কিভাবে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। এবং আরেকটা জিনিস বলা হয় যে পৃথিবীতে যাওয়ার পর ইভ সন্তান জন্মদানের কষ্ট ভোগ করবে। সেটা থেকে আজ পর্যন্ত চলে আসতেছে। অপরদিকে শয়তান বিজয় লাভ করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সামারি। এটা আপনি ইউটিউবে দেখেন বা বাংলা সামারি লিখে সার্চ করেন, এটাই পাবেন। এর অভ্যন্তরীণ অনেক ঘটনা আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। এই গল্প এইটুকু থেকে প্রশ্ন তেমন আসে না। যেমন এখানে একটা প্রশ্ন আসে এপিক সিমিলি, আরেকটা প্রশ্ন আছে ডেসক্রিপশন অফ হেল। তারপর শয়তান স্পিচ দিয়েছিল, সমস্ত ডেভিল এঞ্জেলদেরকে একসাথে করে সে একটা বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যটা কি ছিল? এগুলো কি সামারিতে আছে? থাকে কোথাও? নাই ভাই। প্রশ্ন আসে আমাদের ওই জায়গাগুলো থেকে, আমাদের ফোকাস করা উচিত ছিল ওই জায়গাগুলো, তাই না? যেমন এখানে একটা প্রশ্ন দেখতেছেন, 6 সালে এসেছে, 12 সালে এসেছে, 16 সালে এসেছে, দেন হচ্ছে
17 সালে এসেছে, 16-17 পর পর। আমরা অনেকে বলি ভাই আমি তো বেজোড় সালে পরীক্ষা দিব, আমি কি জোরটা ইগনোর করব? করতে পারেন, পরীক্ষা রুমে আসলে তখন আমার কিছু করার থাকবে না। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে ডেসক্রিপশন অফ হেল, এই প্যারাডাইস লস্টের মধ্যে জন মিল্টন নরকের বা হেলের বর্ণনাটা কিভাবে দিয়েছিল সেটা আমাদের দেখাতে বলছে। জন মিল্টন ইন হিজ এপিক পোয়েম প্যারাডাইস লস্ট গিভস এ স্ট্রং এন্ড ডিপ পিকচার অফ হেল। যে ওয়ার্ডটার অর্থ জানবেন না আমাকে বলবেন। জন মিল্টন, বা একটা জিনিস বলি কিভাবে স্ট্রাকচারটা আছে। জন মিল্টন ইন হিজ এপিক পোয়েম প্যারাডাইস লস্ট, এই কথাটুকু এইভাবে ছাড়া আমরা অন্যভাবে লিখতে পারতাম না? পারতাম। প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক পোয়েম রিটেন বাই জন মিল্টন, সেটা হতো পূর্বের বা ক্লাসিক সিস্টেম। কিন্তু এটা হচ্ছে মডার্ন গ্রামারের ব্যবহার। জন মিল্টন ইন হিজ এপিক পোয়েম প্যারাডাইস লস্ট গিভস আ ভেরি স্ট্রং এন্ড ডিপ পিকচার অফ হেল। পরীক্ষা রুমে আমরা কেউ এইভাবে অ্যান্সার করি, সেন্টেন্সের ব্যবহার করি? বলেন করি? না ভাইয়া। তাহলে কেমনে আমরা ভালো মার্কের আশা করি? আমরা সব সময় তো করি কি, প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক পোয়েম রিটেন বাই জন মিল্টন ইজ আ ভেরি স্ট্রং এন্ড না গিভস আ ভেরি স্ট্রং এন্ড ডিপ পিকচার অফ হেল, এভাবে লিখি। অনেকে তো এই যে স্ট্রং এন্ড ডিপ পিকচার এটা লেখা তো দূরের থাকে, এটা দরকার নেই, সরাসরি জন মিল্টন ইজ অ্যান এপিক পোয়েম রিটেন বাই প্যারাডাইস লস্ট এভাবে, রিটেন বাই জন মিল্টন এভাবে লিখে দিই। কিন্তু বারবার আপনি এটা শিখবেন কিভাবে? বারবার আপনাকে পড়তে হবে, বুঝতে হবে এটা কিভাবে হলো। জন মিল্টন বলার পরে কমা দিয়ে ইন হিজ এপিক পোয়েম প্যারাডাইস লস্ট কেন বললো? তার প্যারাডাইস লস্ট একটা এপিক পোয়েম, এটা বোঝা যাচ্ছে যে তার লেখা, সরাসরি না বলে একটু পেঁচিয়ে বলা হয়েছে। গিভস আ ভেরি স্ট্রং, তাহলে কোনটা? এই যে প্যারাডাইস লস্টের পরে কমা আছে, তাহলে এই প্যারাডাইস লস্টটা দিচ্ছে কি দেয়? ভেরি স্ট্রং এন্ড ডিপ পিকচার ইন হেল অফ হেল, হেলের বর্ণনা দিচ্ছে, গভীর একটা ইমেজ দিচ্ছে। হেল ইজ দ্য প্লেস হোয়ার Satan and his angel are thrown after the fall from heaven. এই হেলটা কি? এটা এমন একটা জায়গা যেখানে শয়তান এবং তার যে আরো যে হচ্ছে ফেরেশতারা ছিল, এঞ্জেলরা ছিল, তাদেরকে কি করে? ছুঁড়ে ফেলা হয়। আফটার দেয়ার ফল ফ্রম হেভেন, হেভেন থেকে যখন তারা পতিত হয় এখানে এসে তারা আসে, এবং থ্রোন মানে তারা এখানে রাজ্য গঠন করে। ফল মানে বুঝাচ্ছি ছুঁড়ে ফেলা বা হচ্ছে পতিত হওয়া। থ্রোন মানে রাজ্য গঠন। ইট ইজ নট আ জাস্ট আ প্লেস ফুল অফ ফায়ার অ্যান্ড পানিশমেন্ট, এটা শুধুমাত্র মানে আগুন বা হচ্ছে শাস্তির একটা জায়গা নয়, বাট অলসো আ প্লেস অফ স্যাডনেস, ডিসপেয়ার এবং হোপলেস। এই আমাদের মধ্যে যে দুঃখ, হতাশা, শূন্যতাগুলো অনুভব করি, এটা সবগুলোই এই হেল থেকেই আসে, শয়তানের মাধ্যমে আসে। মনের মধ্যে শয়তানের বাস থাকলে দুঃখ, হতাশা, শূন্যতাই আপনি ভোগ করবেন, যদি মনের মধ্যে গডকে স্থান দিতে না পারেন। থ্রু পোয়েটিক ল্যাঙ্গুয়েজ মিল্টন হেল্পস আস ইমাজিন হোয়াট হেল লুকস এন্ড ফিলস লাইক। কি বলতেছে? যে থ্রু পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, খুব কাব্যিক ভাষায়, মিল্টন হেল্প আস ইমাজিন, মিল্টন কি করে? এই ইমাজিন বা কল্পনাটাকে সহযোগিতা করে। হোয়াট উইল লুকস এন্ড ফিলস লাইক, হোয়াট হেল লুকস এন্ড ফিলস লাইক, এই হেলটা কেমন এটা দেখতে এবং এটা অনুভব করা যায় কিসের মতো, সেটা মিল্টন ইমাজিন বা কল্পনা করে এই কবিতায় বলেছে। মিল্টন তো দেখে আসে নাই, নাকি দেখে এসেছে হেল কেমন? না ভাইয়া। না, সে কি করেছে? ইমাজিন করেছে, কল্পনার মাধ্যমে এই কবিতা উপস্থাপন করেছে। হেল ইন প্যারাডাইস লস্ট ইজ শোন অ্যাজ ডার্ক, ওয়াইল্ড এন্ড ফার অ্যাওয়ে ফ্রম গডস লাইট। সেইখানে বর্ণনা করলো যে হেল হচ্ছে এই প্যারাডাইস লস্টে দেখানো হয় অন্ধকার, বন্য এবং ঈশ্বরের আলো থেকে অনেক দূরে। ইট ইজ ফুল অফ পেইন এন্ড সরো বোথ ইন বডি এন্ড ইন মাইন্ড, এটা একেবারে দুঃখ এবং কষ্টে পরিপূর্ণ এবং শরীর এবং মনের উভয় জায়গাতেই বসবাস করে। তাহলে হেল কোথায় আছে? আমাদের শরীরেও আছে, মনের মধ্যেও আছে। কেন? যদি শয়তান বসবাস করে। গড বসবাস করলে তো আপনি গডের উজ্জ্বলতা প্রকাশ করতে পারতেন,
তো গডের থেকে আপনি দূরে সরে গিয়ে শয়তানের বসবাস করেছেন, এজন্য হচ্ছে আপনার মনে দুঃখ কষ্ট থাকবেই, হতাশা থাকবে, কষ্ট দুঃখ এগুলো থাকবে, তাই না? তাহলে জি ভাইয়া। এখন এই যে প্রশ্নের ইন্ট্রোডাকশনটা আমরা কয়জন এইভাবে লিখবো সামারি পরে গিয়ে? তাহলে কেন যদি আমি এইভাবে লিখি তাহলে আমাকে কেন 7, 8 মার্ক বা 9 মার্ক কেন দিবে না? আর আমরা যেভাবে লিখি ওভাবে লিখলে আমাকে কেন 3-4-এর বেশি দিবে? এই জিনিসগুলো নিজেকে বুঝতে হবে। এরপরে দেখেন কি আছে, হেল ইজ ফার ফ্রম হেভেন অ্যান্ড ফুল অফ ডার্কনেস। এই কথাটা আমরা উপরে আলোচনা করছি না, উপরে বলছিলাম না, ওই কথাটাকে পয়েন্ট করলাম। কারণ জন মিল্টন বলেছিল হেভেন থেকে দূরে এবং অন্ধকারে পরিপূর্ণ। তাহলে মিল্টন ডিসক্রাইব হেল অ্যাজ বিং ফার অ্যাওয়ে ফ্রম হেভেন। ইট ইজ নট নিয়ার দ্য আর্থ আইদার, ইট লাইজ ইন আ ডিপ ফার ফ্রম পার্ট অফ দ্য ইউনিভার্স। ইট ইজ নট নিয়ার টু আর্থ আইদার, পৃথিবী থেকেও কাছে নয়। ইট লাইজ ইন ডিপ ফার অফ পার্ট অফ দ্য ইউনিভার্স, এটা একটা পৃথিবীর বা এই ইউনিভার্সের অংশ। ইট ইজ কমপ্লিটলি ডার্ক, এটা সম্পূর্ণ অন্ধকার। দ্য লাইট ফ্রম দ্য ফ্লেমস ইন হেল ডাজ নট ব্রিং ব্রাইটনেস। এখানের যে লাইট গুলো আছে এগুলো উজ্জ্বলতা নাই। ইট অনলি শোজ মোর ডার্কনেস, এটা আরো বেশি অন্ধকার প্রকাশ করে। দিস ইজ ভেরি আনইউজুয়াল। নর্মালি ফায়ার গিভস লাইট, বাট ইন হেল ফায়ার অনলি মেক্স দ্য ডার্কনেস ইজিয়ার টু সি। Milton calls this darkness visible. These strange phrase help us understand how unnatural and horrible hell is. অথবা বলা যায় যে hell is the বা বলা যায় যে this strange phrase help us understand hell is unnatural and horrible. বুঝতে পারছেন কি বলছে এখানে? সহজভাবে চিন্তা করলে যে মিল্টন হেল সম্পর্কে যে বর্ণনা দেয় সেটা হেভেন থেকে অনেক দূরে, এটা পৃথিবীর কাছাকাছিও না, হেভেনের কাছাকাছিও না, এবং এটা সম্পূর্ণ অন্ধকারে পরিপূর্ণ। এখানকার যে লাইটগুলো, এই লাইটগুলো আরো বেশি অন্ধকার নিয়ে আসে উজ্জ্বলতার পরিবর্তে। এবং এটা কি আনইউজুয়াল, এটা সচরাচর হয় না। নর্মালি কি হয়, নর্মালি ফায়ার বা আগুন হচ্ছে আলো দেয়, বাট এই হেলের মধ্যে মানে আলো আগুনটা আর এই যে ফায়ারটা এটা আরো বেশি অন্ধকার নিয়ে আসতেছে। তো মিল্টন এটাকে বলছে ডার্কনেস ভিজিবল, এখানে অন্ধকার দেখা যায়। ক্লিয়ার? তো এটাই আমাদের এই ডার্কনেস ভিজিবলটা, এই ফ্রেজটা মানে অদ্ভুত ফ্রেজটা আমাদের বুঝতে সহায়তা করে যে হেল হচ্ছে আনন্যাচারাল এন্ড হরিবল। আমরা কি করতাম সব সময়, এটাও যদি লিখতাম হেল ইজ আনন্যাচারাল এন্ড হরিবল লিখতাম, কিন্তু স্মার্টলি ভাবে লিখলে বলা যায় হাউ unnatural and horrible hell is. Clear? জি দাদা। এরপরে আছে hell is a fire, smoke and suffering. In hell this is fire everywhere but it never stop burning. হেলের মধ্যে সর্বত্র আগুন, সব জায়গায়, বাট ইট নেভার স্টপ, এটা জ্বলা বা বার্নিং থেকে বন্ধ থাকে না। দ্য স্মোক অ্যান্ড ফ্লেমস ডু নট গিভ র্যাম্প অ্যান্ড অর কমফোর্ট। এখান থেকে যে আগুনের যে শিখাগুলো বের হয়, আগুন থেকে যে ধোঁয়া বের হয়, এটা মূলত আমাদের কি শান্তি দেয় না বা আরাম দেয় না। ইনস্টেড পরিবর্তে দে বার্ন দ্য সোলস অফ শয়তান অ্যান্ড হিজ ফলোয়ার্স। কি করে? দে বার্ন, এই আগুনটা কি করে, তারা মূলত হচ্ছে পুড়িয়ে ফেলে দ্য সোল অফ শয়তানকে এবং হচ্ছে তার অনুসারীদেরকে। মানুষের মধ্যে কত আছে তার অনুসারী? তো হেল ইজ ফুল অফ টেম্পটুয়াস ফায়ার। হেল ইজ ফুল অফ টেম্পটুয়াস ফায়ার হুইচ মিনস ওয়াইল্ড এন্ড স্ট্রমি ফ্লেমস। এখানের যে আগুনটা এটা অনেক বেশি তীব্র, এর তাপমাত্রা অনেক বেশি। এর অর্থটা কি? টেম্পটুয়াস ফায়ারের ওয়াইল্ড এন্ড স্ট্রমি ফ্লেমস, একটা ঝড়ের মতো করে আগুনের শিখাগুলো পড়তেছে, বন্য একেবারে। ক্লিয়ার? There are loud noise, strong winds and endless suffering. এখানে উচ্চ মানে শব্দ থাকে, প্রচুর নয়েজ থাকে, প্রচুর বাতাস থাকে এবং দুঃখের কোনো শেষ নাই। There is no rest and no hope. কোনো বিশ্রাম নাই, কোনো আশা নাই। Hell is a prison, এটা একটা জেলখানার মতো, that is made for eternal punishment. মনে হচ্ছে এখানকার শাস্তিটা শাশ্বতভাবে থাকবে। Nobody can escape it. কেউ এটা থেকে পালাতে পারে না। আপনারা যে পড়াশোনা করেন এইভাবে বুঝে বুঝে পড়েন?
আমি একটা কথা বলি কি, পড়াশোনা করতে গেলে স্টুডেন্ট হওয়ার থেকে টিচার হতে হবে আগে। আপনি একেবারে টিচার হতে পারবেন না, টিচারের মতো হতে হবে, লাইক এ টিচার। কিরকম? আপনি যখন পড়বেন আপনি আপনাকে পড়াবেন, যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি সব বুঝতে পারবেন। দ্য ফলেন এঞ্জেল আর পানিশড ইন হেল। Satan and his angels are thrown into hell after losing the battle in heaven. They are lying on the burning lake, tired and defeated. They have lost the light of heaven forever. Here is full of pain, but also of shame and sorrow. The fallen angels feel regret, but they are also proud and angry. They cannot return to God. They are forever separated from peace, love, and joy. এই যে এই পর্যন্ত পড়লাম, আপনারা কয়টা ওয়ার্ড পাইছেন যে আপনি অর্থ জানেন না? বলতে পারবেন যে ভাই আমি এই ওয়ার্ডটার অর্থ জানতাম না? এটাই অ্যালবার্ট্রসের বৈশিষ্ট্য। যা পড়বেন আপনাকে মোবাইল হাতে নিতে উৎসাহ দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না ভাইয়া। ওকে, এরপরের পয়েন্টটা দেখেন, Satan set realization. When Satan wakes up in hell, হেলের মধ্যে যখন Satan জেগে উঠে, he looks around, সে চারদিকে দেখে, see how terrible it is. হায় হায়, কি ভয়ঙ্কর এটা, এত ভয়ঙ্কর কিভাবে এটা। he feels pain, সে কষ্ট অনুভব করে, and regret for what he has lost. সে কি হারিয়েছে সেটা সে বুঝতে পারে, সেটা সম্পর্কে রিগ্রেট করে, সে তার অনুভব হয়। he remembers the beauty and light of heaven and compares it with the dark and gloomy hell. এই হেলের অন্ধকার এবং যে গ্লুমি আছে এটার সাথে মূলত হচ্ছে হেভেনকে কম্পেয়ার করে, হেভেনের বিউটি এন্ড লাইটটাকে কম্পেয়ার করে। and he says in sadness, is this the region, this the soil, the climb that we must change for heaven? এটা স্বর্গের থেকে অনেক বেশি পরিবর্তন। This line shows Satan's shock and disappointed. He realized that his pride and ambition lead to this terrible end. তার অহংকার এবং তার যে উচ্চাকাঙ্ক্ষা এটা মূলত এর শেষটা পরিণতিটা ভয়ঙ্কর হবে। But instead of asking for forgiveness, Satan decide to fight back. Satan আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। He tries to comfort himself. সে এখানেও আরাম খুঁজে নেওয়ার চেষ্টা করে। and other with strong words, এবং অপরদেরকে শক্তিশালী শব্দের মাধ্যমে বলে। he says that, কি বলে, they will still rule in hell, তারা এই হেলের মধ্যে শাসন করবে। and even declares better to reign in hell than serve in heaven. স্বর্গে সেবা করার থেকে নরকে রাজত্ব করা অনেক। hell is a state of mind. মনের মধ্যে এই হেল রাজত্বটা কেমন ছিল। Milton also shows that hell is not just a physical place, it is also a state of mind. এটা মনের মধ্যে একটা রাজ্যের তৈরি, তার মনের মধ্যে সে একটা রাজ্য তৈরি করছে। Satan says something very important about the power of mind. The mind is its own place and in itself can make a heaven of hell a hell of heaven. সে হেলটাকে হেভেনের মতো করে তৈরি করবে আর কি, এমনটা বুঝাচ্ছে। বুঝেছেন? This means that a person's happiness or misery depends on their mind. Even in a bad place, if the mind is strong, it can survive. But if the mind is filled with pride, anger, or sadness, it can create a hell even in a beautiful place. So Milton tells us that mental pain is worse than physical pain. মানে এই শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্টটা অনেক বেশি কষ্টকর আর কি। হেল ইজ বোথ ইনসাইড এন্ড আউটসাইড, কারণ হেল ভিতরেও আছে বাইরেও আছে, কারণ সেটা দুই জায়গায় থাকতে পারে। এরপর হচ্ছে প্যান্ডামোনিয়াম, দ্য ক্যাপিটাল অফ হেল। লেটার ইন বুক 1 এর পরে দ্য ফলেন এঞ্জেল বিল্ট আ গ্র্যান্ড প্যালেস কল্ড প্যান্ডামোনিয়াম। দিস ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ হেল. It is a beautiful and golden, but it is fake and false. It shows how Satan still tries to copy God's greatness. সেই ঈশ্বরের যে বিখ্যাততা
ঈশ্বর যেভাবে তৈরি করেছে স্বর্গটাকে বা হেভেনটাকে, সেভাবেও সে তৈরি করতে চায় হেলটাকে। তো ইভেন ইন হেল হি ওয়ান্টস পাওয়ার অ্যান্ড গ্লোরি, বাট প্যান্ডেমোনিয়াম is only a symbol of pride and lies. It is not a place of joy, only of planning more evil. Clear? জি ভাই। জি ভাই। Geographical hell and volcano image. ভৌগোলিকভাবে নরকের বর্ণনাটা তিনি কিভাবে দিয়েছিল? মিল্টন অলসো, মানে বোঝানোর জন্য পাঠকদেরকে যে আসলে হেলটা কেমন, মিল্টন অলসো গিভস আস আ ফিজিক্যাল ইমেজ অফ হেল। এই হেলের একটা মানে বাস্তবিক চরিত্র বা চিত্র সে দেখিয়েছে। কিটা? সেটা কি? লাইক আ ভলকানো। ভলকানো মানে কি বলেন? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি দেখেছেন? সামনে চোখ দিয়ে তো দেখার সুযোগ হবে না এত সহজে, অনেকে দেখতে পারেন, কিন্তু হচ্ছে দেখেছি। মুভিতে বা হচ্ছে কয়েকদিন আগে আমেরিকার মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছিল না? জি ভাইয়া। কি ভাইয়া? He may have been thinking about Mount Enta, a real volcano in Sicily. Hell is shown as full of burning sulfur and blowing lava. The ground shakes and burns. This picture of hell makes it feel very real and dangerous. But the real pain is not the fire, it is loss of God's love. তো ব্যাপারটা হচ্ছে এই ভলকানোর মধ্যে, এই লাভার মধ্যে যদি কেউ একজন পড়ে, কয় সেকেন্ড লাগবে পুরো শেষ হইতে? ন্যানো 1 সেকেন্ড। সেকেন্ড। 1 সেকেন্ডও লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। এরপর কনক্লুশন আছে, ইন প্যারাডাইস লস্ট Milton gives us one of the greatest picture of hell in all of literature. He uses powerful images and deep ideas to describe a palace that is full of pain, darkness, and pride. Hell is not only a place far from God, it is also a condition of the soul. Through Satan's species, we see how pride, anger, and rebellion create suffering. Milton's hell is both outside and inside. It is real and symbolic at the same time. That is why Milton's description of hell is so unforgettable and meaningful. Clear? এই যে প্রশ্নটা পড়লাম, আপনারা যদি এখন একবার রিডিংও পড়েন বুঝে বুঝে এইভাবে লিখে আসা সম্ভব না এই প্রশ্নটা আসলে? জি ভাইয়া। তা জি আপনারা তো ভাইয়া। এইভাবে পড়েন না। গত ক্লাসে একজন পড়তেছিল না কিভাবে, মিল্টন গিভস আস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিকচার অফ হেল, মিল্টন গিভস আস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিকচার অফ হেল, এইভাবে কে যেন পড়তেছিল না, মনে পড়ে? জি ভাইয়া। ওইভাবে পড়লে ভাইয়া আপনি কোথায় না কালকে ক্লাসে অপমান করছে, কাকে? যিনি পড়তেছিল ওনার ব্যাপারে কালকেও কথা হয়েছে। না আমি তো হচ্ছে যে আমি তো কারো নাম বলিনি। এটা শুধু ওনার না, এটা সবার মানে একটা পিকচার, উনি উনি একটা পিকচার দেখিয়েছে সবার, সবার প্রতিচ্ছবি এমন। আপনারা ভাবতেছেন আপনারা এইভাবে পড়েন না, আমি নিজেও জানি আপনারা ওইভাবে পড়েন, পড়েন না? না ভাইয়া, আমি তো এইভাবে এইভাবে পড়াশোনা করে পড়লে হবে না। আচ্ছা, এই যে একটা প্রশ্ন পড়লাম, কারো কোনো প্রশ্ন? কোনো না question? ভাইয়া। না ভাইয়া। যারা লাইভে আছেন কমেন্ট করতে পারেন যদি আপনাদের আপনারা বুঝতে পারছেন কিনা, একটু কষ্ট করে কমেন্ট করে জানান। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানান। কিন্তু আপনাদের উপস্থিতি খুবই কম। কতজন আছেন মিটে? 33 জন। 33? জি ভাইয়া। এত কম কেন? এখন এই যে প্রশ্নটা আমি পড়াই দিলাম, এখান থেকে কতগুলো ব্রিফ পড়া হয়ে গেছে আপনি ভাবতে পারছেন? অসংখ্য ব্রিফের আপনারা পড়ে ফেলছেন, ভাবতেও পারবেন না। লাইভে যারা দেখতেছেন একটু জানান। 2 জন বলছেন, আয়েশা ইসলাম রায়ান, তারপর বলছেন আনোয়ার হোসেন লিখা আছে নাম। আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার, কোনো সমস্যা নাই। বাকিদের কমেন্ট করতেও যদি কষ্ট লাগে তাহলে তো মুশকিল। আমি যে এই যে এত কষ্ট করে সকালবেলা উঠে আপনাদের ক্লাস নিচ্ছি, তাহলে আমার কষ্ট হয় না? আমার দরকার ছিল ক্লাস নেওয়ার, ফ্রি ক্লাস। বলেন।
ওকে, নেক্সট প্রশ্নটা দেখেন, এপিক সিমিলিস। কে বলতে পারবেন এপিক সিমিলি জিনিসটা কি? বলেন এপিক সিমিলিটা কি, কি জিনিস এটা? সিমিলি তো পড়ছে, এপিক সিমিলিটা কি? এপিকের মধ্যে যে সিমিলি ব্যবহার করা হয় সেটা এপিক সিমিলি, তাই না? কম্পারিজন। Long and detailed comparison. গুড, এখানে লেখাই আছে an epic simile is a long and detailed comparison। খেয়াল করছেন না? এরকম চালাক হইতে হবে, প্রশ্ন করবো দেখে দেখে উত্তর দিবেন, সমস্যা কি? ব্যাপারটা হচ্ছে আগে বুঝি এপিক সিমিলিটা কি। এপিকের ব্যবহার আমরা সচরাচর দেখি কবিতাগুলোতে। এপিক সিমিলি জিনিসটা কি একটু ডিফারেন্ট। এখানেও কম্পারিজন থাকবে দুইটা জিনিসের মধ্যে, কিন্তু সেই কম্পারিজনটা বিস্তারিত আলোচনার মাধ্যমে থাকবে। সচরাচর কম্পারিজন করা হয়, তুমি চাঁদের মতো সুন্দর। আপুরা অনেকে এই কথা শুনেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এপিক সিমিলিতে এই সিমিলিগুলোর ব্যবহার করা হয়, এই সিমিলিগুলো ব্যবহার করা হয় ডিটেইলস করে বা লং ভাবে। এক একটা সিমিলি আমাদের অন্যান্য কবিতাগুলোর মতো, এক একটা কবিতার মতো নানান রকমের বর্ণনা দেওয়া হয়। কেন চাঁদের মতো সুন্দর সেটার বর্ণনা থাকে, তুমি কে, চাঁদ কে সেটার বর্ণনা থাকে, কিভাবে তুমি চাঁদের মতো সুন্দর সেটার বর্ণনা থাকবে। এই বর্ণনার মাধ্যমে তুলনা বোঝাবে। আন্ডারস্ট্যান্ড? জি দাদা। Yeah. হেভেন আর হেলের মধ্যে যেটা কম্পারিজন হয়েছে এটাই তো এপিক সিমিলি ধরতে পারবো না? এটাই হচ্ছে মেইন এপিক সিমিলি অফ প্যারাডাইস লস্ট বা সেন্ট্রাল এপিক সিমিলি অফ প্যারাডাইস লস্ট। জি ভাইয়া, জি ভাইয়া। আরো আছে, শেটানের যে তুলনা করছে, শেটান যে তুলনা করতেছে, তারপর মানব জাতি প্রথমে গডের সাথে তুলনা করলো, গডের সাথে যখন সে পেরে উঠলো না তখন সে কি করলো, শয়তান যেরকম করে আর কি পৃথিবীতে, পৃথিবীর যে শয়তানগুলো আছে তারা যেমন করে, তোমার সাথে পারি না তো কি হয়েছে, তোমার অন্য কিছু ক্ষতি করবো, তাই না? জি দাদা। আমাদের উত্তরবঙ্গের মানুষ কিছু মাঝে মাঝে মানে উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা বলে, তুই কি বুঝিব বাউ, বুঝিব এলা কিছু বুঝিব নাই, বুঝিব পরে। মানে ব্যাপারটা কি, এখন আপনি কিছু বুঝবেন না, আমার ক্ষতি করছেন তো ওকে, আমি পরে দেখে নিব। মানে তার ক্ষতি করতে পারবে না কিন্তু অন্য দিক থেকে ক্ষতি করবে, সময় সুযোগ বুঝে। শুনেছেন উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা আগে? আমি মনে হয় মাঝে মাঝে কয়েকবার বলছিলাম। So John Milton's Paradise Lost is one of the greatest epic poems in English literature, like other classical epics. আর ক্লাসিক্যাল এপিক্স কোনগুলো, দুই একটা নাম বলেন তো। ভেরি কুইন। ক্লাসিক্যাল এপিক্স ভাইয়া হোমার, তারপর হচ্ছে ইলিয়ট, হোমার। তারপর হচ্ছে ইলিয়ট, ওডিসি। হোমার তো একজন লেখক, জি হোমার ভাইয়া। লেখা তারপর ইলিয়াড এন্ড ওডিসি। ওডিসি। এসব- এনএইট এটা হবে না? হ্যাঁ অবশ্যই, কেন হবে না, ভার্জিলের এনিট। তো এই এপিক সিমিলির আরেকটা নাম হচ্ছে হোমারিক সিমিলি। এই এপিক সিমিলি সর্বপ্রথম হোমার ব্যবহার করে ইলিয়াড এন্ড ওডিসিতে, সেখান থেকে এই এপিক সিমিলির প্রভাব বিস্তার করে, এবং এই জন্য এই এপিক সিমিলির আরেকটা নাম হচ্ছে হোমারিক সিমিলি। এখন প্রশ্নে যদি আসে এপিক সিমিলির পরিবর্তে হোমারিক সিমিলি পরীক্ষায়, তখন কি হবে? তখন হায় হায় বইয়ে তো ছিল এপিক সিমিলি, প্রশ্ন পড়ে আসলাম এপিক সিমিলি, এটা আবার কি হলো, হোমারিক সিমিলি আবার কোনটা? যারা পড়ে নেই, যারা এই বিষয়গুলো জানে না, এরকমই অবস্থা। An epic simile is a long and detailed comparison. It usually compares something গেল কই, something the history to a familiar idea from nature, history or mythology. এই নেচার, হিস্টোরি, মিথোলজির মাধ্যমে মূলত হচ্ছে এই সিমিলিটার ডিটেইলস করা হয়। Homer and Virgil use such similes, and Milton follows their style, but he also adds his own creativity. In Book 1, Milton uses epic simile to show the power, grandeur, and tragedy of Satan.
and the fallen angel. These similes help the reader imagine the sense more clearly and feel their deeper meaning. Clear introduction? জি দাদা। এরপর আছে শয়তান কম্পেয়ার টু লেভিয়াথান। হায় হায়, লেভিয়াথান কি জিনিস? লেভিয়াথান হচ্ছে জায়ান্ট সি মনস্টার, বাইবেলের মধ্যে বলা হয়েছিল, পাবেন এখানে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিমিলিস ইন বুক 1 কম্পেয়ার্স শয়তান টু লেভিয়াথান। ব্রিফ কোশ্চেনে আসে, আ জায়ান্ট সি মনস্টার mentioned in the Bible. When Satan is lying on the burning lake after falling from heaven, his body is so huge that it looks like an island. তার শরীরটা যখন হেলে পড়ে এটা একটা আইল্যান্ডের মতো তৈরি হয়। Sailors might think it is land. সেখানকার যে নাবিকরা নরকের হেলের, তারা এটাকে একটা জমি ভাবে। ট্রাই টু অ্যাঙ্কর দেয়ার, তারা সেখানে নোঙ্গর ফেলার চেষ্টা করে। ক্লিয়ার? জি দাদা। ভাইয়া লেভিয়াথান এটা যদি একটু সংক্ষেপে বলতেন। এটাই উত্তর। আর জায়ান্ট সি মনস্টার মেনশন ইন দ্য বাইবেল বা অ্যাকর্ডিং টু বাইবেল, এটা ব্রিফের উত্তর। আর কি জানতে চান বলেন? জি ভাইয়া বুঝছি। এরপর একটা কোটেশন আছে, লে ফ্লাটিং মেইন রোড ইন বাল্কস অ্যাজ হিউজ অ্যাজ ওমেন as whom the fables name of monstrous size Leviathan. Leviathan, who is god of all his works, created hugest that swim the ocean stream. এখানে কি বোঝাচ্ছে? Their similes make Satan seem gigantic and like a creature beyond normal size. কইছিলাম। আচ্ছা, কোটেশনটার পরে কি বুঝাচ্ছে? দিস সিমিলি মেক্স শয়তান সিম জিজান্টিক লাইক এ ক্রিয়েচার বিয়ন্ড নর্মাল সাইজ। ইট শোজ হিজ ফিজিক্যাল পাওয়ার বাট অলসো হিজ ডেঞ্জার। লাইক লেভিয়াথান, শয়তান ইজ ফাইটেনিং অ্যান্ড ওয়াইল্ড। এই লেভিয়াথান ছিল সেই হেলের সব থেকে বড় সি মনস্টার। তার সাথে শয়তান যুদ্ধ করে সেখানকার রাজত্ব প্রতিষ্ঠা করে। বাট দেয়ার ইজ অলসো আইরনি হিয়ার, ইভেন দো হি ইজ সো বিগ, হি ইজ নাও লেইং পাওয়ারলেস ইন হেল। কারণ এই শয়তানের তো কোনো ক্ষমতা হেলের মধ্যে ছিল না। সো দ্য সিমিলি অলসো রিমাইন্ড আস অফ হিজ ফল ফ্রম গ্রেটনেস। বুঝেছেন? জি দাদা। জিজান্টিক মানে কি জানেন? বিশাল, রাক্ষস, ব্যাপকতা। দানব বা রাক্ষস বলা যায় বা বিশাল বলা হয়। এরপর হচ্ছে Satan compared to titans and giants. Milton also compare Satan to the ancient titans and giants who fought against the gods in Greek mythology. These giants were proud and powerful, but they lost in the end. Satan is like them. He tried to rebel against God, but he was defeated. As whom the fables name of monstrous size Titanian or earthborn, that word on Job. This simile connects the Christian story of the fall with classical myths. It makes the story more universal and grand. It shows that Satan is part of a long tradition and rebels who rise in pride and fall in shame. It also makes the reader compare Satan's pride and human pride. কারণ এগুলো হচ্ছে মনে রাখতে হবে কিছু জিনিস। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে গল্পগুলো, খ্রিস্টিয়ান স্টোরিগুলো যদি জানতে চাই, এগুলো হিউজ গল্প আছে। লেভিয়াথানের, তারপর হচ্ছে টাইটান্সের যে জায়ান্ট গুলো ছিল, এদের হচ্ছে অনেক বড় বড় গল্প আছে। বুঝতে পারছেন? জি দাদা।
তারপর হচ্ছে দ্য ফলেন অ্যাঞ্জেল লাইক বিস। Another brilliant epic similes comes when the fallen angels gather together to build pandemonium. They are meeting palace in hell. Milton compares them to bees coming out of their hive in spring. এই মৌমাছিরা স্প্রিং এর সময় তারা সবাই বাইরে বের হয়ে আসে না, সেই জিনিসটার সাথে তুলনা করছে। As bees in spring time when the sun with Taurus rides power fruit their populous youth about the hive. The simile shows the angels working bacilli and together like bees. Bacilli মানে কি? Working bacilli, তাই না? ব্যস্ত হ্যাঁ, নাকি ব্যস্ত দ্রুত সহকারে বা অতি দ্রুতকারে বা ব্যস্ততা সহকারে, ঠিক আছে? The picture looks beautiful and peaceful at first, but soon we remember that these bees are devils. They are not building something good. They are planning evil. Milton uses the simile to show order, energy, and also danger. It adds a level of irony because something so beautiful like bees is now connected with hell and rebellion. এটা মূলত এই বিসের সাথে তুলনাটা নরক এবং বিদ্রোহ এই দুইটা জিনিসকে একসাথে সংযোগ করেছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি জি ভাইয়া। তারপর Satan's shield and spear. Milton uses similes to describe Satan's shield and a spear in grand ways. His shield is compared to the moon seen through Galileo's telescope. His spear is like a tall pine tree. This comparison show how huge and powerful Satan is. His spear to equal who is the tallest pine গাছ আর কি, hewn on Norgerian hills to be the mast of some great amiral were but a wand. এখানে মূলত গ্যালিলিও যে টেলিস্কোপ দিয়ে সেই মুন বা চাঁদকে দেখতো সেটার সাথে তুলনা করছিল। By comparing Satan's weapon to large natural object, Milton shows the scale of his character. The reference to Galileo's telescope also shows how modern science and epic poetry come together in Milton's writing. He mixes old style and new ideas. Clear? জি ভাইয়া। এটা এখানে শয়তানের কুটবুদ্ধিকে বোঝানো হয়েছে। কোথায়? এই যে টেলিস্কোপের সাথে তুলনা করছিল যে এটা। না তো, এখানে মেইনলি বোঝানো হয়েছে যে মডার্নের সাথে মূলত হচ্ছে ওল্ডটা, মডার্নের সাথে নিউ আইডিয়ার সাথে ওল্ড আইডিয়াসকে মিলিয়েছে। কারণ গ্যালিলিওর এটা তো অনেক আগের, তাই না? এটার সাথে মিলিয়ে দিছে কোনটা? প্যারাডাইস লস্টের স্টোরিটা। ঠিক আছে? জি ঠিক আছে। এরপর আছে ইমোশনের সাথে কম্পেয়ার করছে। তারপর ইউজ অফ সিমিলি টু মেক দ্য পোয়েম গ্র্যান্ড, কবিতাটাকে বিখ্যাত করার জন্য ব্যবহার করছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি উত্তরটা বড় মনে হয় এই পয়েন্টগুলো না দিলে হবে, কারণ এটা হচ্ছে এপিক সিমিলির ব্যবহারের দুইটা এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে। যদি মন চায় লিখতে পারেন, সহজ সহজ মনে হইলে। যদি উত্তরটাকে আরো বড় করতে চান, যদি মনে হয় যে না দরকার নাই, লিখবো, নো প্রবলেম। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। তারপর এটা তো 23-এ এসেছে, এটা দরকার নাই। এই যে ফার্স্ট স্পিচ দেখছেন, এর আরেকটা প্রশ্ন মনে হয় এরপরে আছে হচ্ছে যে সেটান হিরো কিনা, আপনার সপক্ষে যুক্তি দিতে বলবে। এই তো
Do you consider Shaitan the hero of Paradise Lost Book 1? Show arguments in favor of or against your answer. তোমার ফেভারে উত্তর দাও আর্গুমেন্টস এর মাধ্যমে, অথবা তোমার বিপক্ষে উত্তর দাও যে শেটান হিরো বা হিরো না। যে কোনো আপনি একটা করতে পারেন অথবা আপনি দুইটাই করতে পারেন। জন মিল্টন প্যারাডাইস লস্ট, published in 1667, is one of the greatest epics in English literature. It tells the story of fall of Satan and fall of men. In book 1, Milton introduced Satan in a way that makes many readers see him as a kind of hero, especially from a Renaissance point of view. Satan shows courage, leadership, and rebellious spirit, which were admired qualities during the Renaissance. However, may also see him as a villain because he rebels against God and causes great suffering. Here we look at arguments both for against considering Satan as the hero of Paradise Lost Book 1. Adventurous attitude and courage. তারপর আছে হিরোইক লিডারশিপ এন্ড ডিটারমিনেশন। এই দুইটা পয়েন্ট যে বলতেছি এগুলো হচ্ছে শেটানের হিরো হওয়ার পক্ষে। যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজন টু সি শেটান এজ আ হিরো is his adventurous and brave attitude. কারণ হিরোর সবসময় এটা থাকে, Satan refused to accept being a servant or follower. সে সার্ভেন্ট হতে চায় না। He bodily chooses to fight and lead rather than submit. He famously says, better to reign in hell than serve in heaven. This line shows his fires for freedom and power. Instead of living peacefully as a servant in heaven, he would rather rule in hell. This reflects the Renaissance idea of a strong individual who values independence and courage. Milton's Satan displays a spirit that refused to be cursed, which many readers admire as heroic. বা আপনি এই কথাটার পরিবর্তে লিখতে পারেন that is why Satan as a heroic. তারপর heroic leadership. Satan is a strong leader. Even after being thrown out of heaven and condemned to hell, he does not lose hope. Instead, he gathers the fallen angel, সব fallen angelদেরকে একত্রিত করে, and inspire them to continue the fight. He accepts this fate with strength and decide to make hell his kingdom. Milton writes, farewell, happy fields, where joy forever dwells. Hail, horrors, hail. Here, Satan is saying goodbye to the happiness of heaven and welcoming the terrifying new world of hell. He takes charge, showing leadership and courage, his determination to fight and his ability to unity others behind his cause make him appear heroic. সবাইকে একত্রিত করলো, এটা তো হচ্ছে হিরোর মূলত হচ্ছে বৈশিষ্ট্য, তাই না? এবার ক্লাসিক্যাল হিরোর কোয়ালিটি গুলো মিল্টন বলতেছে। মিল্টন গিভস সার্টেন কোয়ালিটিস অফ আ ক্লাসিক্যাল এপিক হিরো। ফর এক্সাম্পল, আমরা এপিক হিরোর বৈশিষ্ট্য জানি না? ফর এক্সাম্পল, Satan carries weapons described with grand image. His shield is said to be hang on his soldier like the moon. মনে করেন ফেরি কুইনের মধ্যে রেড ক্রস কেমন ছিল? তার মধ্যে একটা ক্রস চিহ্নিত একটা মানে এক ধরনের শিল্ড ছিল, তাই না? ঘাড়ের মধ্যে ঝুলানো সোলজারের মধ্যে। Also Milton compares Satan to powerful sea capture like Leviathan to show his immense strength. এবং এই লেভিয়াথানের সাথে সে যুদ্ধ করেছিল। This image connects Satan to heroes in classical literature who are mighty and awe-inspiring. This makes readers see Satan as a grand, larger than life figure, a key trait of epic heroes. Intelligence and willpower. Intelligence and willpower. দেখেন, Satan is not only brave but also very intelligent. He uses clever speech and plan to inspire his followers. Her mind is sharp and he refuses to accept weakness. He says to be weak is miserable, doing or suffering. This means Satan would rather act and fight than be weak and suffer silently. He is stubborn, willpower and refuse to give up some heroic determination. In this way, Satan embodies qualities of a political leader or warrior who inspire others to keep going despite difficulties. ক্লিয়ার হয়েছেন? এখন এই পর্যন্ত এটা হচ্ছে এগেইনস্টের অ্যানসার। যারা এগেইনস্টে অ্যানসার করবেন, একটা হচ্ছে ফেভার, একটা ছিল এগেইনস্ট, তাই না? এরপরে দেখেন কি আছে, রেবেলিয়ন এগেইনস্ট অথরিটি। ডিউরিং দ্য রেনেসা, কোয়েশ্চেন অথরিটি ওয়াজ কমন, স্পেশালি চ্যালেঞ্জিং দ্য চার্চ পাওয়ার।
Satan's rebellion against God can be seen as symbolizing this spirit of revolt. He fights against the absolute power of God and refuses to bow down. Satan's speech to his followers shows his hatred for God and his desire to continue the fight. Better to resign in hell than service in heaven. This rebellion is a sign of independence and courage, qualities admired in Renaissance hero. Satan's resistance to authority to make him a symbol of freedom. হিরোরা তো এরকমই হয়, তাই না? Which can make him heroic in some readers' eyes. Clear? তারপর জি বলা বাবা। হচ্ছে আর্গুমেন্টস এগেইনস্ট Satan as a true hero. সে যে একজন ট্রু হিরো এটা দিতে পারেন, অথবা Satan as a true hero, অথবা পুরোটা লিখতে পারেন পয়েন্টে। Even though Satan has many qualities of hero, there are strong reason not to call him a true hero. First, Satan causes his great evil, suffering. His rebellion is against God, who represent ultimate goodness and justice. Unlike heroes who fought for what is right or just, Satan fights against God and goodness. His pride and stubbornness causes pain for himself and others. Also, Satan's leadership brings only misery to the fallen angel. He is proud and selfish, not noble or kind. His heroic qualities are mixed with evil intention, thus he can be seen as a tragic or anti-hero figure, not a true hero. তো ব্যাপারটা হচ্ছে এই পয়েন্টটা যদি আপনি তাকে হিরো মানতে না চান তাহলে লিখতে পারেন, নতুবা যদি আপনি হিরো মানেন তাহলে এই পয়েন্টটাকে ইগনোর করেন। বুঝতে পেরেছেন? জি বাবা। এরপরে কনক্লুশন। তারপর হচ্ছে পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এপিকের বৈশিষ্ট্যগুলো। আমরা এপিকের বৈশিষ্ট্যগুলো জানি, এখন আপনারা এগুলো দেখবেন। প্রথমে মূলত হচ্ছে এপিক স্ট্রাকচার এন্ড সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা করা হয়েছে। এপিক স্ট্রাকচারটা কি? মেইনলি স্ট্রাকচার হচ্ছে সেটা গ্র্যান্ড স্টাইল থাকবে এবং গ্র্যান্ড থিমের ব্যবহার হবে, ওকে, এবং লং ন্যারেটিভ পোয়েম হবে। ক্যারেক্টারস গুলো হবে হিরোইক স্কেলে। তো বিশেষ করে প্রায় কমপক্ষে মানে জেনারেলি সাধারণভাবে এটা বলা হয়, এটা কোনো লিখিত হবে না, যে মিনিমাম 12টা বই থাকা উচিত, ওকে। জি বাবা। তারপর আমরা জানি প্রথমত ইনভোকেশন থাকবে, ইনভোকেশন আছে, ইনভোকেশন বলবেন। তারপর হিরোইজম ইউনিভার্সাল ইম্পর্টেন্স থাকবে। এখানে হিরো হচ্ছে কে? In classical epics, a national hero typically embodies the ideals of society. In Paradise Lost, the hero is Adam, the father of mankind, whose character holds universal significance. Unlike traditional epics, where a national hero's downfall leads to suffering of an entire action, Adam's fall brings about downfall of all humanity. The opening lines of Book 1 illustrated this, of man's first obedience and the fruit of the forbidden tree, whose mortal taste brought death into the world and all our way. Clear? ভাইয়া এখানে কি শয়তান যাচ্ছি, আর দাঁড়ান, হচ্ছে আপনার আদম প্রশ্ন আমি বুঝছি, আপনার প্রশ্ন বুঝছি, এমনি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, আমরা শেষ করতে দেন। আপনি যদি শেটানকে হিরো ধরেন তাহলে এই জায়গাটাতে আপনি উপরে যে শেটানের যে হচ্ছে হিরোর যে ব্যাপারগুলো পড়লেন সেটা দিতে পারেন, বৈশিষ্ট্যগুলো। ক্লিয়ার? কারণ ক্রিটিকরা মিল্টন শেটানকে হিরো করছে নাকি অ্যাডামকে হিরো করছে সেটা ক্লিয়ারলি বলে নেই, বা ক্রিটিকরা সমালোচনার মধ্যে রাখছে। কিন্তু একটা বিষয় দেখলে দেখা যায় এখানে হচ্ছে শেটানকে আমরা নিজেরাও হিরো মানতে পারি। অ্যাডামের সেরকম কোনো পারফরমেন্স নাই, কিন্তু অ্যাডামের ছিল। তাহলে কেন এখানে অ্যাডাম লেখা হলো? কারণটা হচ্ছে শেটান গডের বিরোধিতা করেছে। যারা ভালোর বিরোধিতা করে তারা সচরাচর হিরো হতে পারে না, সেদিক থেকে অ্যাডাম হিরো। আপনার এখানে দিব আমরা কোথায় ব্রিফ আসলে শেটান দিবেন, ওটা ব্রিফের জন্য শেটান। এখন এটা এই জন্য আপনি চাইলে লিখতেও পারেন নতুবা ইগনোর করতে পারেন। আমি এই জন্য হিউজ পয়েন্ট ইউজ করেছি। অনেক বড় উত্তর, এত বড় উত্তর পরীক্ষা রুমে লেখা সম্ভব না, আপনি চাইলে সরিয়ে ফেলতে পারেন। ক্লিয়ার? অথবা এই যে আমরা উপরে পড়েছিলাম না এখানে ক্লাসিক্যাল এপিক হিরো কোয়ালিটিস, এটা দিতে পারেন। অথবা হচ্ছে তার যে ক্ষমতাগুলো উপরের দিকে যে দেখলাম সেখান থেকে একটা পয়েন্ট আপনি লিখতে পারেন। বুঝতে পারছেন? জি। তারপর হিরোইক ডিডস থাকবে তার মধ্যে, লাইক আদার এপিক্স, প্যারাডাইস লস্ট ফিচার হিরোইক ডিডস অর গ্র্যান্ড কনফ্লিক্টস। দ্য ওয়ার ইন হেভেন লিড বাই Satan and his fallen angel shakes the very throne of God.
Satan's journey into the underworld to discover earth for humanity showcase his adventurous spirit. These angels, both loyal and fallen, act as supernatural agent, determining humanity's fate through their epic battles. তারপর grand style and language. Milton's use of grand style language, Paradise Lost, throughout Paradise Lost, reflects the typical characteristics of epic poetry. The vivid description of hell and the powerful speeches of Satan exemplify the elevated anguish. Alfred Lord Tennyson aptly remarked on Milton's exceptional talents, go gift voice of England. এটা হচ্ছে আমাদের আলফ্রেড লর্ড টেনিসন জন মিল্টনকে উপাধি দিয়েছিল আমাদের এই প্যারাডাইস লস্ট লেখার কারণে। ক্লিয়ার? জি দাদা। এটা কিন্তু আমাদের প্যারাডাইস লস্টের লাইনের অংশ নয়। Is epic similes and rich imagery. The poem is rich in epic similes which serve to enhance its grandeur. For instance, Satan is compared to the mythical giants Briareus and Typhon, as well as the sea monster Leviathan, emphasize his formidable nature. তারপর কনক্লুশন। একটা কথা বলি, আমাদের এপিকের বৈশিষ্ট্যের মধ্যে আরো কিছু আছে। কি আছে? যেমন জার্নি টু হ্যাডেস বা হেল। এখন এখানে যাত্রাটা কি হেলে হয়েছে শয়তানের? তাকে ফেলে দেওয়া হয়েছে, সে সেখানে রাজত্ব গঠন করে। এই দিক থেকে সে গেছে, কিন্তু সে কি নিজ ইচ্ছায় সেখানে গিয়ে আবার ফেরত এসেছিল? না। এসেছিল? সে কোথায় এসেছিল? সে হেভেনে এসেছিল। কিন্তু এপিকের বৈশিষ্ট্য কিন্তু এটা না যে হেভেনে আসবে। তাহলে এটার সাথে শয়তান সেদিক থেকে হিরোর বৈশিষ্ট্যের সাথে বা এপিকের বৈশিষ্ট্যের সাথে মিলে না। কিন্তু আপনি যদি বলতে চান যে সে তাকে সে হেভেনে অবস্থান করতেছিল, সরি হেভেনে অবস্থান করতেছিল, হেভেন থেকে হেলে চলে গেল, হেলে রাজত্ব গঠন করলো, অর্থাৎ তার একটা যাত্রা থাকে, হেলে যাওয়ার একটা যাত্রা, সেদিক থেকে সেই পয়েন্টটা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? তারপর সুপারন্যাচারাল এলিমেন্টের ব্যবহার। সুপারন্যাচারাল এলিমেন্টের ব্যবহার হয় না এখানে? হয়েছে ভাইয়া। অসংখ্য গড, শয়তান, তারপর হচ্ছে এই যে জায়ান্টরা, তারপর হচ্ছে মূলত আরো আছে এখানে ফেরেশতারা, এঞ্জেলরা, এরা, তাই না? এপিকের যদি আপনি মেইন বৈশিষ্ট্যগুলো পারেন তাহলে যথেষ্ট ভাবে অ্যান্সার করতে পারবেন। তারপর এটা তো আমাদের পরীক্ষায় এসে গেছে অলরেডি। আর আছে এই একটা আছে, এটা একটা জটিল প্রশ্ন। রেনেসাঁ রিফরমেশন, এই দুইটাকে মূলত হচ্ছে এই দুইটা সম্পর্কে মিল্টনের সময়কার রেনেসাঁ ইনফরমেশন দুইটাই আলোচনা করতে। এই হচ্ছে আমাদের ব্রড গুলো। ধারণা পেয়েছেন? পড়লে লিখতে পারবেন এখন? জি দাদা। জি ভাইয়া পারবো। বিউটি হালদার বলছিলেন দাদা ব্রিফের জন্য হিরো কি শয়তান? হ্যাঁ, আমি উত্তর দিয়ে দিয়েছি, ব্রিফের জন্য শয়তান। দাদা প্যান্ডেমোনিয়ামটা আরেকবার বলেন। প্যান্ডেমোনিয়াম হচ্ছে দ্য সিটি অফ, ক্যাপিটাল সিটি অফ হেল, ক্যাপিটাল সিটি অফ হেল, হু আর্কিটেক্ট ইন, বা হু আর্কিটেক্ট, কে এটা তৈরি করেছিল? হু মেড মালসিভার। এই যে বিউটি হালদার বলছিলেন যে ভাইয়া প্যান্ডামোনিয়াম এটা কোন এঞ্জেল বানাইছিল? এটা হচ্ছে মালসিভার বানাইছিল। এগুলো ব্রিফের জন্য গুরুত্বপূর্ণ। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে বুঝতে পারছেন কিনা জানাবেন, যারা লাইভে দেখতেছেন। তাহলে কি আজকে এই পর্যন্তই? ওকে দাদা। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, নতুবা আমরা নেক্সট ক্লাস করব দ্য ফেরি কুইন। ভাই ব্রড 31 নাম্বারটা পড়া দিবেন না? লাগবে? দরকার হয় না। জি ভাই, একটু যদি মানে বুঝাই দিতেন শর্ট করি, তাহলে আমরা নিজেরা পড়ে বলতে তো নিব। হবে, বললেই তো বুঝাই দেব, আপনারা তো বলেন না। দেখেন, জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স এন্ড থিঙ্কার্স ইন ইংলিশ হিস্টোরি। এটা হচ্ছে মিল্টনের জীবন থেকে, সম্পূর্ণটাই মিল্টনের সময় থেকে, মিল্টনের এজ গুলো থেকে। হি লিভ ডিউরিং আ টাইম অফ বিগ
Chance called the Renaissance and the Reformation. The Renaissance was about new ideas, art and learning. এটা রেনেসাঁর বৈশিষ্ট্য, জানতে হবে, না জানলে মুখস্থ করতে হবে। While the Reformation was movement to change the church and how people worship. কি হলো, চার্চকে যে পূজা করতো বা সম্মান দিত সেটা একটা আন্দোলনের মাধ্যমে, মানে মানুষজন কিভাবে এই কাজটা করতেছিল বা কিভাবে মানুষ চার্চের পূজারী হয়ে গিয়েছিল, এই ব্যাপারটা আমরা রিফরমেশনে দেখতে পাই। মিল্টন ওয়াজ আ ট্রু ট্রাইবেলাইজার, মিনিং হি হ্যাড দ্য ওয়ে ইন বোথ মুভমেন্টস, অর্থাৎ তিনি দুইটা মুভমেন্টের মধ্যেই ছিল। রেনেসাঁ যখন আসলো তখন কি হলো, নতুন করে পুনর্জাগরণ হলো, নতুন আইডিয়া, আর্ট, লার্নিং এইসবে। আর রিফরমেশনে কি ছিল, চার্চের কথা মেনে চলত। এই দুইটা মুভমেন্টেই সে লিড করেছিল। থ্রু দিস হিজ পোয়েমস এন্ড রাইটিংস হি শোড ফ্রেশ ওয়েস অফ থিংকিং অ্যাবাউট রিলিজিয়ন, ফ্রিডম এন্ড দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। হিজ ওয়ার্ক ডিপলি ইনফ্লুয়েন্সড দ্য ফিউচার অফ ইংলিশ লিটারেচার এন্ড আইডিয়াস অ্যাবাউট ফ্রিডম। ইন্ট্রোডাকশন বুঝতে পারছেন কোন বিষয়টাকে ফোকাস করছে? জি বাবা। তাহলে এবার রেনেসাতে তার রোল কি ছিল, মিল্টনস রোল ইন রেনেসা। এখন এই যে রেনেসার সময় মিল্টন কি ছিল, কেমন ছিল, সেটা যদি জানতেন তাহলে এগুলো উত্তর করা সহজ। দ্য রেনেসা ওয়াজ আ পিরিয়ড when people start to focus on humans, their abilities, knowledge, potential. People begin to look back at the ideas of ancient Greece, Rome and mix them with new thoughts. কি বলতেছে, জনগণ যখন ফেরত আসা শুরু করলো কথা থেকে, এই এনশিয়েন্ট গ্রিস, রোম এবং মিক্সড যে করতেছিল নতুন চিন্তাগুলোকে, অর্থাৎ এই লেখাগুলোকে নতুন করে সাজাচ্ছে, এই চিন্তাগুলো নতুন করে লিখতেছে। তো মিল্টন ওয়াজ আ পারফেক্ট এক্সাম্পল রেনেসা হিউম্যানিজম। হি স্টাডিড মেনি ল্যাঙ্গুয়েজ লাইক ল্যাটিন, গ্রিক, হিব্রু, অর্থাৎ ক্লাসিক্যাল লেখাগুলোকে সে তার মতো করে নতুন করে সে লিখতেছিল। That helped him read old text and use them in his own writing. সে কি করতেছিল, পুরাতন লেখাগুলো, টেক্সটগুলো এবং পুরাতন যে তার মূলত হচ্ছে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো পড়তো, সেগুলো থেকে তার বর্তমান নিজের লেখায় সেগুলো ব্যবহার করতো। In this famous epic poem Paradise Lost, Milton shows his deep learning. He uses stories from the Bible. বাইবেল কি ক্লাসিক্যাল না, অনেক আগে থেকে না? জি ভাইয়া। But also includes ideas from classical literature. এবং এটা ক্লাসিক্যাল লিটারেচারে আছে and philosophy-তে। Milton styles is grand and serious, yet full of imagination. This reflects the Renaissance spirit of combining reason and creativity. For example, Milton wrote about the freedom of humans to choose between good and evil, ভালো এবং খারাপ, which shows his belief in human dignity and free will. Important Renaissance ideas. এগুলো গল্প না, কবিতা থেকে আসে নাই, এই জন্য একটু জটিল লাগতেও পারে, তারপরও অনেকটা সহজ করার চেষ্টা করেছি আমি। ঠিক আছে। জি বাবা। আর রিফরমেশন তো আপনারা বুঝে নেই, রিফরমেশন কবে ঘটে, কত সাল থেকে কত সাল? কয় না, 1660 থেকে 1700 সাল পর্যন্ত, 1660 থেকে 1700, তাই না? ওইটা তো রেস্টোরেশন ভাইয়া। রেস্টোরেশন হয়ে রেস্টোরেশনের ওখানেই তো রিফরমেশন ছিল মনে হয়। রেনেসান্সের আগে না, 1485 থেকে 1600। দেখতে হবে। ওই সময় কি মিল্টন ছিল? মিল্টন 1620 ক্রসারের পরেই তো রিফরমেশন। 1949 থেকে মনে হয়। আচ্ছা, সেই সময়ের ঘটনাগুলোর সাথে মিলানো হয়েছে তাইলে। এবিসি বইটাতে একটু দেখেন তো রিফরমেশন কত থেকে কত। আচ্ছা, রিফরমেশনের মধ্যে কি রেনেসার মধ্যে হচ্ছে এলিজাবেথান, জ্যাকোবিয়ান, এগুলো
রিফরমেশন কোথায়, তার আগে? জি ভাইয়া। আর পরে হচ্ছে রেস্টোরেশন। আচ্ছা, খেয়াল 1600 করেন শতকের দিকে রিফরমেশন শুরু হয়েছে মার্টিন লুথারের যে খ্রিস্ট ধর্মের যে কত ধর্মীয় যে আন্দোলন রয়েছে না ওইটা নিয়ে। কত থেকে কত? 1600 শতকে আর কি, 1500 পরে, ওই এক্সাক্ট টাইম মনে এলিজাবেথানেজের আগে না পরে? এই আগেই। রেনেসার আগে? জি আচ্ছা, আমার এখানে বইটা নাই, নাহলে তো এতক্ষণ লাগতো না। দ্য রিফরমেশন ওয়াজ অ্যাবাউট চেঞ্জিং দ্য ক্যাথলিক চার্চ কন্ট্রোল ওভার রিলিজিয়ন এন্ড প্রমোটিং পার্সোনাল ফেথ। ও আচ্ছা, ওই যে যখন এলিজাবেথান আসলো না ইয়াতে, রেনেসাইজের এই সময়টাতে, তখন সে কি করলো, এই সব ক্যাথলিক বা এলিজাবেথের আগে যে হেনরি দ্য সিক্স ছিল, সেই হেনরি দ্য সিক্স কি করেছিল, নতুন করে তার সুবিধার জন্য প্রোটেস্ট্যান্ট নিয়ে এসেছিল, তাই না? জি জি স্যার। বাকিরা কি বুঝতে পারতেছেন যে প্রোটেস্ট্যান্ট কিভাবে এসেছিল? সেই সময় প্রোটেস্ট্যান্ট নিয়ে এসেছিল, তখন কি হলো, এই ক্যাথলিক চার্চের কন্ট্রোল সরাসরি প্রোটেস্ট্যান্টদের কাছে চলে গিয়েছিল। তো এখানে বলা হচ্ছে দ্য রিফরমেশন ওয়াজ অ্যাবাউট চেঞ্জিং দ্য ক্যাথলিক চার্চ কন্ট্রোল ওভার রিলিজিয়ন অ্যান্ড প্রমোটিং পার্সোনাল ফেথ। মিল্টন স্ট্রংলি সাপোর্ট দ্য আইডিয়াস অফ দ্য রিফরমেশন। অর্থাৎ মিল্টন তার সময় থেকে সেই রিফরমেশন সময়টাকে সাপোর্ট করতো। হি বিলিভ দ্যাট এভরিওয়ান শুড বি ফ্রি টু রিড দ্য বাইবেল এন্ড ওয়ারশিপ গড ইন দেয়ার ওন ওয়ে। নিজের মতো করে বাইবেল পড়বে, নিজের মতো করে সে হচ্ছে স্বাধীনভাবে মূলত পূজারী হবে। মিল্টন ক্রিটিসাইজ দ্য চার্চ ফর বিং টু পাওয়ারফুল এন্ড করাপ্ট। তো বলা হচ্ছে মিল্টন সমালোচনা করেছিল চার্চের, এবং যে এই যে অতিরিক্ত দুর্নীতি, ক্ষমতাশালী, এই জিনিসটার মূলত সমালোচনা করেছে। হি রোট মেনি অ্যাসেস এন্ড প্যাম্পলেটস অ্যাটাকিং দ্য আইডিয়া দ্যাট কিং অর চার্চ অ্যাবাউট কন্ট্রোল হোয়াট পিপল বিলিভস। মানুষজন যেটা বিশ্বাস করত, যেটাকে তারা চার্চ মূলত সংগ্রহ করে রেখেছিল, মানে কন্ট্রোল করে রেখেছিল। আর এবং হচ্ছে যে এই যে তিনি যে অনেক লেখালেখি করেছিলেন, এসে প্যাম্পলেটস লিখেছিল, এগুলো অ্যাটাক করেছিল এই আইডিয়াগুলো কিং অথবা চার্চকে, রাজাকে অথবা চার্চকে, এই দুইটা জিনিসকে মানে অ্যাটাক করেছিল, যারা এই রাজা বা চার্চ, যারা মূলত হচ্ছে এই মানুষের বিশ্বাসগুলোকে কন্ট্রোলে রেখেছিল এতদিন। তো ইন হিজ রাইটিং মিল্টনস আর্গুড ফর রিলিজিয়াস ফ্রিডম এন্ড দ্য রাইট টু কোশ্চেন অথরিটি। হি থট দ্যাট ট্রু ফেথ কামস ফ্রম পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, নট ফ্রম রুলস ফোর্সড বাই প্রিস্ট অর কিংস। কোনো সাধু বা কোনো রাজা ফোর্স করতে পারবে না ধর্মের জন্য। This made him a voice for religious reform and freedom. His ideas helped shape the development of Protestantism and encouraged people to think for themselves about religion. আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে রেনেসা এবং রিফরমেশন সম্পর্কে সে কি ভাবতো, সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। ক্লিয়ার? মিল্টন ইয়ে ছিল না, প্রোটেস্ট্যান্ট ছিল না? মিল্টন ছিল কমনওয়েলথ, গণতন্ত্রে বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী, তার সরাসরি ঈশ্বরে বিশ্বাস। এইসব কোনো ধর্ম এগুলাতে আর কোনো ইয়া ছিল না। সে রাজার পক্ষেও ছিল, রাজার বিরোধীও করেছিল। তাহলে কেমনে আমি সরাসরি প্রোটেস্ট্যান্ট বলবো বলেন? সে প্রোটেস্ট্যান্ট ছিল, ঠিক আছে, রাজার পক্ষে ছিল একটা সময়, কিন্তু একটা সময় গিয়ে রাজার বিরুদ্ধে চলে গিয়েছিল, অর্থাৎ সে স্বাধীন। ক্লিয়ার? এরপর আছে মিল্টন এস চ্যাম্পিয়ন অফ ফ্রিডম। ওয়ান অফ দ্য মিল্টন গ্রেটেস্ট কন্ট্রিবিউট হুইচ, এটা কিন্তু অন্য একটা কবিতা থেকে দেওয়া হয়েছে, এরোপাগাটিকা কবিতা থেকে। তো হুইচ ইজ ডিফেন্স অফ ফ্রিডম, ফ্রিডম অফ স্পিচ, রিলিজিয়ন এন্ড থট। ইন হিজ ফেমাস প্যাম্পলেট এরোপাগাটিকা, মিল্টন argued against censorship. At that time, the government, the church tried to control what people could read or say. Milton said this was wrong. He believed that people should be free to be read different ideas and make their own decision. সে মুক্ত হবে কিনা সেটা তার ব্যাপার, সে কিভাবে পড়বে কিভাবে পড়বে না সেটা তার ব্যাপার, মুক্তভাবে চিন্তা করবে তার নিজের সিদ্ধান্ত থেকে। এজন্য সে বলেছিল, গিভ মি দ্য লিবার্টি টু নো, টু আটার এন্ড টু আর্গিউ ফ্রিলি অ্যাকর্ডিং টু কনসায়েন্স। দিস বোল্ড স্ট্যান্ড বা দিস লাইন
stand made Milton a hero for freedom. His ideas influenced later democratic movements and human rights. He showed freedom as essential for both religion and knowledge. Milton's belief that the mind itself can create heaven or hell shows how important he thought free thinking was. This belief fits both Renaissance humanism and Reformation ideas about personal faith. এই রেনেসার মানুষগুলো বা হিউম্যানিজমটা এবং রিফরমেশনের যে ধারণাগুলো এগুলো নিজস্ব বিশ্বাস হওয়া উচিত বা নিজস্ব বিশ্বাস সম্পর্কে তিনি এই অ্যারো পাকাটিকার মধ্যে বলেছেন। ক্লিয়ার? এরপর মূলত এই যে লিটারারি ইনফ্লুয়েন্স, তার সাহিত্যিক যে প্রভাব, এই জায়গায় তার স্বাধীনতার কথা তিনি বলেছেন, তার মতো করে সে ব্যবহার করছেন। দেখেন, Milton's poetry changed English literature. Before him, poets often focused on simple stories or songs. Milton made poetry serious, complex, and full of big ideas. He uses blank verse, যেখানে rhyme scheme থাকে না, unrhymed lines, gave his epic poem a grand, serious tone. His writing is full of powerful images and deep thoughts about good and evil, freedom and human nature. By mixing religious themes with classical learning, personal feelings, Milton created a new kind of poetry. His works challenged readers to think deeply about life, God to freedom. Many writers after Milton were inspired by his style and ideas. In this way, Milton helped shape the future of poetry and literature. এই মূলত সবথেকে বেশি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা শুরু করে এপিক গুলো। এপিক সবসময় কি হয়? হিরোইক কাপলেট হয় না? জি ভাইয়া। কিন্তু প্যারাডাইস লস্ট ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এই প্রথমে এই স্টাইলটা ব্যবহার করে এপিকের মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স, পরবর্তীতে এটা ফেমাস হওয়া শুরু করে। এবার মিল্টনের পার্সোনাল লাইফ এবং তার বিশ্বাস। আর কই এখানেই। আচ্ছা, Milton's life also shows how he lived the ideas he wrote about. He was blind for the last part of his life, but continued to write and work for freedom. He supported the English Commonwealth, a government that tried to limit the king's power. Milton's commitment to liberty was not just in his word, but in his action too. This made him a symbol of courage and intellectual strength during a difficult time in English history. In conclusion, John Milton was a true trailblazer. আচ্ছা, ট্রাইবলাজারের অর্থটা কি আগে বুঝেছেন? ট্রাইবলাজার অর্থটা কি? নাহলে তো প্রশ্ন দুই দিক বুঝবেন। দিয়ে দুই প্রবর- দিকে প্রবর্তক হবে। আচ্ছা, এরপর কি আছে? Classical learning with bold new ideas about religion and freedom. Through his epic poetry, powerful writings, he challenged old authorities and inspired people to think for themselves. Milton's work promotes human dignity, free will, and liberty of thought, which are key to both the Renaissance and Reformation. His lasting influence on literature, religion, and ideas about freedom proves that Milton was not only a great poet, but also a great thinker who shaped the modern world. ব্যাপারটা হচ্ছে, এই প্রশ্নটাতে আপনারা যেটা ফুটে তুলবেন সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটাতে মিল্টন রেনেসা আর রিফরমেশন সম্পর্কে কি ভাবতো সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ক্লিয়ার? ওনার কর্মকাণ্ডে এগুলো প্রকাশিত হয়েছে। বুঝতে পারছেন? তাহলে আজকে এ পর্যন্তই থাক। এখন আপনারা পড়তে থাকেন, এগুলো পড়ে শেষ করে ফেলেন, রিভিশন দিয়ে ফেলেন। ওকে, ওকে দাদা। আজকে পর্যন্তই। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালাম।